আমাদের স্কুল জীবনটা শুধু একটা স্কুল ছিল না, ছিল হাসি, দুষ্টামি আর অসংখ্য সুন্দর স্মৃতিতে ভরা একটা ছোট্ট পৃথিবী। কিছু কঠোর শিক্ষক, কিছু ভীষণ দুষ্ট বন্ধু আর এমন কিছু মুহূর্ত যেগুলো কখনোই ভোলা যায় না। আজকের গল্পটাও ঠিক এমনই একটা সরকারি স্কুলকে ঘিরে, যেখানে বাচ্চাদের মজার কাণ্ড আপনাকে হাসাবে, আবার শিক্ষকদের ত্যাগ আর ভালোবাসা মন ছুঁয়ে যাবে। হাসি, ইমোশন আর জীবনের ছোট্ট ছোট্ট শিক্ষায় ভরপুর এই গল্পটা আপনাদের শেষ পর্যন্ত ধরে রাখবে। তো গাইস, আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি এবছরের সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ আদর্শ বাল বিদ্যালয়া। আপনারা দেখছেন সিনেম্যাক্স বিডি, আর সঙ্গে আছি আমি আরাফাত। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে কমেন্ট সেকশনে আপনাদের জন্য রয়েছে একটা দারুণ সারপ্রাইজ। ভিডিওটা আপলোড হওয়ার 3 দিনের মধ্যে যে কমেন্টে সবচেয়ে বেশি লাইক পড়বে সেই বিজয়ী পাবে 100 টাকা মোবাইল রিচার্জ। তাই এখনই একটা সুন্দর কমেন্ট করে ফেলুন আর আপনার বন্ধুদেরকে বলুন আপনার কমেন্টে লাইক দিতে। কে জানে, হয়তো আজকের বিজয়টি আপনি। তো গাইস, অনেক কথা বলে ফেললাম, আর কথা বাড়াবো না, লেটস গো ফর দ্য এক্সপ্লেনেশন। ওয়েব সিরিজের শুরুটা হয় দিল্লির একটা ছোট্ট ঘিঞ্জি এরিয়া দেখিয়ে। সেখানে শিক্ষা বিভাগের একজন বড় অফিসার নতুন টিচার কাঞ্চনা ম্যাডামকে সাথে নিয়ে একটা সরকারি স্কুল পরিদর্শন করতে আসে। কাঞ্চনা ম্যাডাম এই স্কুলে সদ্য জয়েন করতে যাচ্ছে, তবে সমস্যা হলো অফিসার হলেও তিনি স্কুলের সঠিক ঠিকানাটা জানে না। অগত্যা অলিগুলির মধ্যে একটা চায়ের দোকান দেখতে পেয়ে সেখানে দাঁড়িয়ে থাকা একটা ছোট্ট বাচ্চাকে অফিসার জিজ্ঞেস করে, আদর্শ বাল বিদ্যালয় এটা কোথায়? জবাবে ছেলেটা অফিসারকে এক নজর দেখে বলে, চা 10 রুপি স্যার। লোকটা বেশ অবাক হয়ে বলে, আমি তোকে রাস্তার কথা বলেছি। ছেলেটা একদম নির্ভেজাল মুখে বলে, আমি তো সেটাই বলছি স্যার, চায়ের দাম 10 রুপি। অফিসার এবার হারে হারে বুঝে যায় এই বিটকেল ছেলের কাছ থেকে চা না কিনলে সে কোনোভাবে ঠিকানা বলবে না, তাই বাধ্য হয়ে 1 কাপ চায়ের অর্ডার দেয়। ছেলেটার এমন চালাকি দেখে কাঞ্চনা ম্যাডাম বেশ কৌতূহলী হয়ে জানতে চায়, আচ্ছা খোকা, তুমি স্কুলে যাও না? ছেলেটা চটপট উত্তর দেয়, যাই তো ম্যাডাম, তবে এখন জিজা ফেল চলছে, তাই স্কুল বন্ধ আছে। কাঞ্চনা ম্যাডাম অবাক হয়ে বলে, এটা আবার কি রোগ? ছেলেটা বেশ তাচ্ছিল্যের সাথে বলে, ম্যাম, রোগ না, ওই যে আমাদের এলাকার এমএলএ গোল্ডি ভাই, ওনার মেয়ের বিয়েতে হঠাৎ করে বরের জিজা চলে এসেছে, আর তাই আত্মীয় স্বজনদের থাকার জায়গা হচ্ছে না বলে আমাদের স্কুলের 2টা ক্লাসরুম ভাড়ায় দিয়ে দিয়েছে। এইসব শুনে অফিসার এবং কাঞ্চনা ম্যাডাম চোখ বড় বড় করে পুরো অবাক হয়ে যায়। সরকারি স্কুলে বরের জিজার থাকার ব্যবস্থা, ভাবা যায়। যাই হোক, শেষ পর্যন্ত চা বিক্রি করা শেষ হলে ছেলেটা তাদের স্কুলের ঠিকানাটা জানিয়ে দেয়। এরপর তারা অলিগলি পেরিয়ে অবশেষে পৌঁছায় সেই আদর্শ বাল বিদ্যালয় এর সামনে। কিন্তু স্কুলের মেইন গেটের দৃশ্য দেখার পর তাদের চক্ষু চড়ক গাছ। তারা ভেবেছিল ভেতরে গিয়ে দেখবে বাচ্চারা ক্লাসরুমে শান্ত হয়ে পড়াশোনা করছে, কিন্তু দৃশ্যটা ছিল একেবারে অন্যরকম। বাচ্চারা ক্লাসরুমের বাইরে একে অপরের সাথে চিল্লা চিল্লি মারামারি করছিল। দেখে মনে হচ্ছিল এটা কোনো স্কুলই নয়, বরং কোনো যুদ্ধক্ষেত্র। আর সব থেকে অবাক করে দেওয়ার বিষয় হলো সেখানকার হেডমাস্টার। কারণ বাচ্চারা যখন মারামারি করছিল, হেডমাস্টার স্যার মারামারি থামানোর পরিবর্তে নিজে ক্রিকেট ব্যাট হাতে নিয়ে বাচ্চাদের সাথে দিব্যি ক্রিকেট খেলছিল। সেই হেডমাস্টার বাচ্চাদের সাথে এতটাই মিশে গিয়েছিল যে প্রথমে দেখে কোনো মানুষ তাকে বুঝতেই পারবে না যে সে একটা স্কুলের প্রধান শিক্ষক। এরপর সেই হেডমাস্টার জ্ঞানেশ্বর ত্রিপাঠী দুজনকেই সম্মান জানিয়ে তার রুমে নিয়ে যায়। রুমে গিয়ে সেই শিক্ষা অফিসার জ্ঞানেশ্বর ত্রিপাঠীকে বেশ রাগান্বিত সুরে বলে, ত্রিপাঠী সাহেব, আপনার স্কুলের বিরুদ্ধে আমরা একের পর এক কমপ্লেন পেয়েছি, রিপোর্ট পেয়েছি, আর সত্যি বলতে এটা খুবই খারাপ। প্রতি বছরই এই স্কুলের রিপোর্ট এবং রেজাল্ট দুটি দিন দিন তলানিতে গিয়ে ঠেকছে। বাচ্চাদের পড়াশোনার হার, পাশের হার দুটোই কমে যাচ্ছে। আর এভাবে চলতে থাকলে সেদিন আর বেশি দেরি নেই যেদিন সরকারি স্কুলটাকে চিরদিনের জন্য সিলগালা করে বন্ধ করে দিবে। হঠাৎ করে এই রুমের পুরো পরিবেশটা একেবারে গম্ভীর হয়ে যায়। এরপরে জ্ঞানেশ্বর স্যার নিজের দুর্বলতার বাস্তবতার কথা তুলে ধরে। স্যার, আমরা চেষ্টা তো করি, কিন্তু অনেকদিন যাবত আমাদের স্কুলে কোনো ফিজিক্সের টিচার নেই, আর শিক্ষক ছাড়া আমরা বাচ্চাদের ফিজিক্স পড়াবো কি করে বলুন? এরপরে সেই শিক্ষা অফিসার নতুন সেই ম্যামের দিকে তাকায়, যার নাম ছিল কাঞ্চনা ম্যাডাম। যদিও কাঞ্চনা ম্যাডামের এখানে নিয়োগ হয়েছিল একজন গণিত শিক্ষিকা হিসেবে, কিন্তু স্কুলের এই জঘন্য অবস্থা আর বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে শিক্ষা অফিসার বলে, আপনাকে এখন থেকে গণিতের পাশাপাশি ফিজিক্সও পড়াতে হবে। এক মুহূর্তের জন্য কাঞ্চনা ম্যাডাম একটু অবাক হয়ে যায়, কারণ ফিজিক্স তার মূল সাবজেক্টে ছিল না। কিন্তু স্কুলের করুণ অবস্থা আর অসহায় বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কোনো অজুহাত না দেখিয়ে সেই কঠিন দায়িত্বটা সে নিজের কাঁধে তুলে নেয়। এর পরের দৃশ্যে দেখা যায় সেই শিক্ষা অফিসার জ্ঞানেশ্বর স্যারকে বলে, ত্রিপাঠী সাহেব, এবার সরকার একটা নতুন শিক্ষানীতি চালু করেছে। শিক্ষা অফিসার বুঝিয়ে বলে, সরকারের এই নতুন শিক্ষানীতি অনুযায়ী এইবার যে সরকারি স্কুলের ক্লাস 10 এর ছাত্রছাত্রী একদম টপ ক্লাস পারফরমেন্স করবে, অর্থাৎ বোর্ডে সেরা রেজাল্ট করবে, আর এছাড়া স্কুল পুরো ডিস্ট্রিক্টের টপ 10 এর মধ্যে জায়গা করে নিতে পারবে, সেই স্কুলের হেডমাস্টারকে সরাসরি বিলেতের ক্যামব্রিজ শহরে ঘুরে আসার জন্য সরকার থেকে ফ্রি ট্রিপ দেওয়া হবে। এটা শোনা মাত্রই জ্ঞানেশ্বর ত্রিপাঠীর খুশিতে চোখ বড় বড় হয়ে যায়, কারণ এই রাজকীয় সুযোগটা যে কোনো হেডমাস্টারের জন্য অনেক বড় একটা পাওনা। যে জ্ঞানেশ্বর ত্রিপাঠী একটু আগে স্কুলের খারাপ অবস্থা নিয়ে চিন্তিত ছিল, তার মুখে এই খবরটা শুনে হাসি ফুটে ওঠে। আসলে জ্ঞানেশ্বর স্যারের বহুদিনের স্বপ্ন তার স্ত্রীকে নিয়ে কখনো দূরে কোথাও ঘুরতে যাওয়া, যা দারিদ্র্যের কারণে তিনি এতদিন পারেননি। জ্ঞানেশ্বর মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করে, তার স্কুলের ক্লাস 10 এর ছাত্রছাত্রীরাও যদি এবছর টপ রেজাল্ট করতে পারে, তাহলে হয়তোবা তার জীবনের সবচেয়ে বড় আশাটা
পূর্ণ হবে। আর সেই আশাতেই জ্ঞানেশ্বর তড়িঘড়ি করে তার স্কুলের সব থেকে মেধাবী ছাত্রকে শিক্ষা অফিসারের সাথে দেখা করায়, যার নাম ছিল কুট্টান। জ্ঞানেশ্বর স্যার সেই শিক্ষা অফিসারকে গর্ব করে বলে, স্যার, আমাদের স্কুলের নাম যদি কেউ রোশন করতে পারে, কেউ যদি সব থেকে ভালো রেজাল্ট করে আমাদের মুখ উজ্জ্বল করতে পারে, তবে সেটা হচ্ছে এই কুট্টান, কারণ ও অনেক বেশি মেধাবী, একদম রত্ন। তখন সেই শিক্ষা অফিসারও কুট্টানকে উইশ করে এবং একটু পরে স্কুল পরিদর্শনের কাজ শেষ করে সেখান থেকে চলে যায়। এরপরেই সিন কাট হয়ে যায়। আমাদেরকে স্কুলের কাউন্সিলরকে দেখানো হয়, যার সামনে দুটো বাচ্চা বসেছিল। একজনের নাম পালক, আরেকজনের নাম রোহান। আর রোহানকে দেখে বোঝাই যাচ্ছিল কেউ তাকে মারধর করেছে। আসলে একটু আগেই পালক তাকে প্রচন্ড মারধর করেছে, আর ঘটনাটা এতই বিগড়ে যায় যে সেই ঘটনাটা চলে আসে কাউন্সিলর মুকুল স্যারের কাছে। মুকুল স্যার প্রথমে রোহানের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে, আর এরপরেই পালকের কাছে। কিন্তু পালক প্রচন্ড রেগে ছিল, সে কারো কথা শোনার মতো কোনো মুডেই ছিল না। মুকুল স্যার যতই তাকে বোঝানোর চেষ্টা করছিল, সে ততই বিগড়ে যাচ্ছিল, আরো উল্টাপাল্টা কথা বলছিল। আর এরপরেই পালক কোনো কিছু না শুনে সেখান থেকে রেগে চলে যায়। আর এখানেই আমরা ছোট্ট একটা টুইস্ট জানতে পারি, সেটা হচ্ছে এই কাউন্সিলর মুকুল স্যার আর কেউ নয়, পালকের বাবা। এদিকে জ্ঞানেশ্বর তার নতুন মিশনের কাজে লেগে পড়ে। ক্যামব্রিজে যাওয়ার স্বপ্ন তার মাথার ভেতরে ঢুকে গিয়েছিল, এই জন্য স্কুলের পুরো রুটিন সে আবারও সেট আপ করে। জ্ঞানেশ্বর স্যার চাইছিল ক্লাস 10-এর প্রত্যেকটা বাচ্চাই যেন আগের থেকে বেটার পারফরমেন্স করে, যাতে করে তার স্কুল টপ 10-এ চলে আসে। ঠিক তখনই সেখানে শাহানি স্যার এবং শর্মা ম্যাডাম চলে আসে। তারা দুজনে আগামীকালকের জন্য ছুটি চাইছিল, কিন্তু জ্ঞানেশ্বর স্যার এবার পুরোপুরি ভাবে না করে দেয় যে কেউ এবার আর কোনো ছুটি পাবে না। জ্ঞানেশ্বর স্যার তখন আরো বলে, সামনের কয়েকটা মাস আমাদের স্কুলের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এই সময়টাতে আমাদের স্কুলের প্রত্যেকটা শিক্ষককে অনেক বেশি পরিশ্রম করতে হবে। বিশেষ করে ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের উপর অনেক বেশি নজর দিতে হবে। তখনই সেই দুইজন শিক্ষক একে অপরের দিকে তাকায় আর বুঝতে পারে যে স্কুল এখন পুরোপুরি বদলে গেছে। আর এরপরেই দিল্লির এমএলএ কে দেখানো হয়, যার নাম গোল্ডি ভাই, কিন্তু সবাই তাকে মূর্খ গোল্ডি বলে ডাকে, কারণ এই এমএলএ গোল্ডি মাত্র ক্লাস 4 পর্যন্ত পড়েছে। আর এছাড়া সে বিভিন্ন উল্টাপাল্টা কাজও করে, যার ফলে সে সবসময় সমালোচনার মধ্যেই থাকে। আর এই কারণেই উৎপাত নিউজ চ্যানেলের রিপোর্টার তাকে সবসময় এক্সপোজ করে, আর এই জন্য সেই রিপোর্টারকে সবাই জোয়ালামুখী বলে, কারণ সে সবাইকে এক্সপোজ করতে একেবারে ওস্তাদ ছিল। এদিকে জ্ঞানেশ্বর স্যার ভাবতে থাকে, যদি স্কুলের পারফরমেন্স ভালো করতে হয় তাহলে তাদের এক্সট্রা ক্লাস নেওয়া দরকার, কিন্তু এর জন্য ফান্ডিং দরকার, আর সবসময়ের মতো সেই ফান্ডিং দেবে এমএলএ গোল্ডি। এজন্য জ্ঞানেশ্বর চলে যায় এমএলএ গোল্ডি ভাইয়ের পিএ উর্মিলার সাথে দেখা করতে এবং বলে এক্সট্রা ক্লাস নেওয়ার জন্য তাদের ফান্ডিং লাগবে। কিন্তু উর্মিলা বলে এইসব ফান্ডিং দিয়ে এমএলএ গোল্ডির আর কোনো উপকার হবে না, তাই এবার সে তার ফান্ডিং দেবে না, বিশেষ করে সেই সব বাচ্চাদের যারা নিজে থেকে পড়াশোনা করতে চায় না। আর যে বাচ্চারা নিজেই পড়াশোনা করতে চায় তাদের প্রতি তোমার দয়া উঠলো কেন? তখন জ্ঞানেশ্বর কিছুই বলে না, চুপচাপ সেখান থেকে চলে যায়। এদিকে কাঞ্চন ম্যাডামের স্কুলের প্রথম দিন ছিল আজ, আর প্রথম দিন এসে দেখতে পায় স্কুলের পিয়ন তার প্রত্যেকটা আঙুল দিয়ে আলাদা আলাদা শিক্ষকের নাম পাঞ্চ মেশিনে পাঞ্চ করে দিচ্ছিল। পিয়ন তাকে দেখার পরে বলে, আপনিও যদি এমনটা করতে চান, আমার একটা আঙুল এখনো বাকি আছে, আমি করে দিতে পারবো। কিন্তু কাঞ্চন ম্যাডাম বলে, আমার দরকার হবে না। এরপরেই কাঞ্চন ম্যাডাম স্কুলের ভেতরে চলে আসে। কাঞ্চন ম্যাডাম দেখতে পায় কয়েকজন স্টুডেন্ট বাইরেই দাঁড়িয়েছিল, কারণ তাদের পানিশমেন্ট দেওয়া হয়েছিল। কাঞ্চন ম্যাডাম তাদের জিজ্ঞেস করে কে তাদের পানিশমেন্ট দিয়েছে। স্টুডেন্টরা বলে মিনা। আর এরপরেই কাঞ্চন ম্যাডাম শিক্ষক কক্ষে এসে মিনা ম্যাডামকে খুঁজতে থাকে, কিন্তু একটু পরেই সে জানতে পারে মিনা আসলে ম্যাডাম নয়, মিনা একজন স্যার। কাঞ্চন ম্যাম তার সাথে কথা বলে জানতে পারে এই মিনা স্যার আসলে খুবই স্ট্রিক্ট একজন টিচার, সে বাচ্চাদের অনেক পেটায়, পড়া না পারলেই তাদের শাস্তি পেতে হবে, পিটানি খেতে হবে, আর এই জন্য স্কুলের সব বাচ্চারা তাকে ভয় পায়। আর মিনা স্যারের পড়ানোর স্টাইলটাই এমন, এরকম টিচার কিন্তু ছিল আমাদেরও। কিন্তু কাঞ্চন ম্যাম বলে, আমি তো আপনার থেকে একেবারেই বিপরীত, এখন পর্যন্ত আমি কোনো স্টুডেন্টের গায়ে হাত তুলিনি আর তুলবো না, কারণ আমি এসব কিছুর একেবারেই বিরুদ্ধে, আর আপনারও এটা বদলে ফেলা দরকার। কিন্তু মিনা স্যার তাকে ক্লিয়ার ভাষায় বলে দেয় সে একজন হিন্দি শিক্ষক, আর সে সব সময় এভাবেই পড়িয়ে এসেছে, আর তার পড়ানোর স্টাইলটা এমনই থাকবে, বদলাবে না। আমি যখন 9-10-এ পড়তাম, আমাদের একটা ক্লাস টিচার ছিল ইংরেজি, মোমিনুল ইসলাম স্যার, সেও এরকম স্ট্রিক্ট ছিল, তার কথা মনে পড়ে গেল। যাই হোক, এদিকে জ্ঞানেশ্বর পুরোপুরি কাজে লেগে পড়েছিল তার মিশন সাকসেসফুল করার জন্য, কারণ তাকে ক্যামব্রিজ যেতেই হবে। সে চায় তার স্ত্রীকে নিয়ে ক্যামব্রিজ শহরটা ঘুরে বেড়াবে, কারণ সে তার স্ত্রীকে কখনো দূরে কোথাও ঘুরে নিতে যেতে পারেনি, আর তাই ক্যামব্রিজে যাওয়াটা তার এখন একমাত্র স্বপ্নতে পরিণত হয়েছে। সারা রাত জেগে স্বপ্ন দেখে পরের দিন সে স্কুলে চলে আসে, আর ছাত্রছাত্রীদের বাবা মাকে স্কুলে ডাকে, কারণ সেসব স্টুডেন্টরা একেবারেই পড়াশোনা করছিল না, আর ছাত্রছাত্রীদের পড়াশোনার দায়ভারটা সব থেকে বেশি বাবা মায়ের উপরেই পড়ে। জ্ঞানেশ্বর বলে, তাই ছাত্রছাত্রীদের উপরে আমাদের বিশেষ নজর দিতে হবে। জ্ঞানেশ্বর সেখানে যেসব অভিভাবক এসেছিল তাদের উদ্দেশ্যে বলে, আপনারা তো টিঙ্কি টুলি স্কুলের কথা শুনেছেনই, আমাদের পাশেই, কিন্তু সেটা আর আগের মতো নেই। এখন সেই স্কুল প্রত্যেকবারই টপ করে, আর প্রায়ই তাদের স্কুলের ছবি পেপারে ছাপা হয়, আর যেখানে সেই ছবিগুলোর মধ্যে অভিভাবকদের ছবিও থাকে। এটা শুনে সেখানকার অভিভাবকেরা অনেক খুশি
হয়, কিন্তু কিছু অভিভাবক আবার বেঁকে বসে। তারা বলে তাদের এসবের কিছুই দরকার নেই, কারণ তারা জানতো তাদের ছেলেমেয়েরা পড়াশোনায় একেবারেই ভালো নয়, আর এজন্য তারা পড়াশোনা বাদ দিয়ে দিনমজুরের কাজ করছে, সেখানে থেকে টাকা উপার্জন করছে, এটাই তাদের জন্য ভালো। আর তাই তারা চায় না সেই সব কাজ বাদ দিয়ে তারা আবারও পড়াশোনা করুক। এদিকে কাঞ্চন ম্যাডাম যখনই ক্লাসে আসে, সে দেখতে পায় কোনো একজন শিক্ষক বোর্ডের ভেতরে পার্মানেন্ট মার্কার দিয়ে অনেকগুলো পড়ালেখার জিনিস লিখে রেখেছিল। সেই শিক্ষকের ধারণা ছিল যখন অন্য শিক্ষকেরা এই ক্লাসে পড়াতে আসবে তখন তারা যেন বুঝতে পারে যে এই ক্লাসের বাচ্চাদের পড়াশোনা করানো হয়। যাই হোক, কাঞ্চনা ম্যাডাম ছাত্রছাত্রীদের সাথে কথা বলেন, আর তিনি জানতে পারে মিনা স্যার তাদেরকে অনেক প্রেসারে রাখে, তারা মিনা স্যারকে অনেক ভয় পায়। এজন্য কাঞ্চনা ম্যাডাম তাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। কাঞ্চনা ম্যাডাম বলে, আমি তোমাদের উপর কখনো হাত তুলবো না, আর কখনো তোমাদের উপর চিৎকার চেঁচামেচিও করবো না। একথা শোনার সাথে সাথে বাচ্চারা এটার সুযোগ নেওয়া শুরু করে। তারা ক্লাসরুমে প্রচন্ড হইচই, চিৎকার চেঁচামেচি শুরু করে। এদিকে দেখা যায় জ্ঞানেশ্বর স্যার এবং মুকুল স্যার তারা দুজনে যাচ্ছিল পাশের একটা ফ্যাক্টরিতে। তখনই রাস্তায় তাদের একজন পুলিশ অফিসার সাথে দেখা হয়ে যায়। আসলে সেই পুলিশ অফিসারও ঠিক একই ফ্যাক্টরিতে যাচ্ছিল, কারণ সে জানতে পেরেছে সেখানে বাচ্চাদের নিয়ে কাজ করানো হয়। স্যার, আমরা আগে সেখানে যাই, সেই ফ্যাক্টরিতে যেসব স্কুলের বাচ্চারা রয়েছে তাদেরকে বের করে নিয়ে আসি, এরপর আপনি সেই ফ্যাক্টরিতে রেড করুন। সেই পুলিশ অফিসারও মেনে যায়। এরপর তারা যখন সেই ফ্যাক্টরিতে চলে যায় তখন সেই বিড়ির ফ্যাক্টরির মালিক রিঙ্কু সিং এর সাথে তাদের দেখা হয়ে যায়। দেখা যায় রিঙ্কু একা একাই বলতে থাকে যে সে খুব ছোট পরিসরে এই ব্যবসাটা শুরু করেছিল, কিন্তু এখন তার এই বিড়ির বিজনেসটা অনেক বড় হয়ে গেছে। এছাড়া এরিয়া এবং আশেপাশের কয়েকটা এরিয়াতে তার বিড়ি অনেক বেশি ফেমাস। এদিকে জ্ঞানেশ্বর স্যার এবং মুকুল স্যার রিঙ্কুর সাথে কোনো কথাই বলছিল না, তারা শুধু রিঙ্কুর কথা শুনেই যাচ্ছিল। আর এরপরেই তারা দুজনে সেখানে কয়েকজন স্কুলের বাচ্চাদের দেখতে পায়। সেই বাচ্চাগুলোর ভেতরে পালকও ছিল, যে মুকুল স্যারের মেয়ে। এটা দেখে মুকুল স্যার নিজেই হতবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে সেই পুলিশ অফিসার চলে আসে আর রিঙ্কুকে বলে, আমরা তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে এসেছি, কারণ তুমি তোমার ফ্যাক্টরিতে বাচ্চাদের দিয়ে কাজ করো, সেটা অবৈধ। এরপরে রিঙ্কু সেই পুলিশ অফিসারকে পাশে ডেকে নেয় এবং তাকে কিছু ঘুষ দেয়। ঘুষ দিয়ে একটু পরেই সেই মামলাটা সে রফাদফা করে ফেলে। পুলিশ অফিসারও সেখান থেকে চলে যায়। এদিকে জ্ঞানেশ্বর স্যার আর মুকুল স্যার বুঝতেই পারে না যে এখানে আসলে হলোটা কি। এদিকে ক্লাসে কাঞ্চনা ম্যাডাম বাচ্চাদের কন্ট্রোল করার জন্য চেষ্টা করে, কিন্তু বাচ্চারা কোনোভাবেই তার কোনো কথাই শুনছিল না। ঠিক তখনই ক্লাসরুমে মিনা স্যার চলে আসে, আর মিনা স্যারকে দেখার সাথে সাথেই সব বাচ্চারা একেবারে চুপ হয়ে যায় এবং সিটে বসে পড়ে। এদিকে দেখা যায় সেই পুলিশ অফিসার রিঙ্কু সিং এর পরিবর্তে জ্ঞানেশ্বর এবং মুকুল স্যারকেই জেলের ভেতরে ঢুকিয়ে দিয়েছে সেই কেসে। এটা দেখে তারা নিজেরাই অবাক। এরপরেই আমরা জানতে পারি এই রিঙ্কু সিং আসলে এমএলএ গোল্ডের ভাতিজা, আর এই জন্য পুলিশ তাকে কিছুই বলেনি। একটু পরেই দেখা যায় এমএলএ গোল্ডের পিএ উর্মিলা সেখানে চলে আসে এবং জ্ঞানেশ্বরকে বলে, আপনাকে এভাবে জেলের ভেতরে দেখে আমার ভালোই লাগছে। জ্ঞানেশ্বর বলে, কিন্তু আপনাকে তো আমাদের এখান থেকে বের করতেই হবে। কিন্তু উর্মিলা তাদের কোনো কথাই শোনে না। তখনই জ্ঞানেশ্বর বলে, আমি এটা নিশ্চিত করে বলতে পারি সামনের ইলেকশনে গোল্ডি ভাই কোনোভাবেই জিতবে না, আর তাই আমি যদি আপনাদের কিছু ভোট এনে দেই তাহলে নিশ্চয়ই আপনাদের সুবিধা হবে, লাভ হবে। অবশেষে উর্মিলা তাদেরকে ছাড়িয়ে দেয়। এদিকে মিনা স্যার কাঞ্চনা ম্যাডামকে বলছিল, আপনাকে তো বলেছি এরা অনেক বেশি দুষ্টু, যতক্ষণ না পর্যন্ত এদের আপনি মারবেন ততক্ষণ পর্যন্ত এরা কোনো কথাই শুনবে না। কাঞ্চনা ম্যাডাম বলে, যাই হোক না কেন আমি এদের গায়ে কখনোই হাত তুলবো না। এদিকে দেখা যায় জ্ঞানেশ্বর আর মুকুল স্যারকে ছেড়ে দেওয়া হয়েছিল, আর জ্ঞানেশ্বর স্যার তার কথা রেখেছিল, অর্থাৎ সে স্কুলে একটা মিটিং অ্যারেঞ্জ করে। সেখানে সে ছাত্রছাত্রীদের অভিভাবকদের ডেকে নেয়, তারা সবাই সেখানে চলে আসে, আর এরা এখন গোল্ডি ভাইয়ের কথা তার আলোচনা শুনবে। এদিকে গোল্ডির জন্য সেখানে একটা স্পিচও লেখা হয়েছিল, আর গোল্ডি সেটা দেখে দেখেই সবকিছু বলছিল। অন্যদিকে সেখানে ছাত্রছাত্রীদের যে অভিভাবকেরা ছিল তারা গোল্ডির কথা খুব মনোযোগ দিয়ে শোনে। সেই স্কুলে প্রায় 1200-র বেশি বাচ্চা ছিল, আর দেখা যায় প্রায় স্টুডেন্টের অভিভাবকই সেখানে এসেছিল, যার ফলে সেখানে অনেক মানুষ ছিল। অন্যদিকে দেখা যায় এই স্পিচটা আসলে জ্ঞানেশ্বরে লিখেছিল এবং সেই স্পিচটা একটু ভুলভাল করে লিখেছিল। সেই স্পিচের মধ্যে বারবার মূর্খ শব্দটা ব্যবহার করা হচ্ছিল। আসলে জ্ঞানেশ্বর সেই মূর্খটা গোল্ডিকেই বলছিল। যাই হোক, গোল্ডি যে ভাষণ দেয় সেটা শুনে সেখানকার অভিভাবকেরা অনেক বেশি খুশি হয়ে যায় আর স্লোগান দিতে শুরু করে গোল্ডি ভাইয়ের পক্ষে। এদিকে কাঞ্চন ম্যাডাম কুট্টানকে নিয়ে জ্ঞানেশ্বর স্যারের রুমে চলে আসে, আর জ্ঞানেশ্বর স্যারকে বলে, স্যার আপনি যাকে নিয়ে স্বপ্ন দেখছেন যে সে টপ করবে, সে আসলে ততটা মেধাবী নয়। কুট্টান আসলে একেবারেই গোবর মার্কা ছাত্র। যখনই আপনি তার টেস্ট নিতেন সে সবসময় নকল করে পাশ করতো, আর কুট্টানের ব্যাগ থেকেই সেই নকলগুলো বের করে দেখায় কাঞ্চন ম্যাডাম। কাঞ্চন ম্যাডাম জ্ঞানেশ্বর স্যারকে বলে, যদিও কুট্টান ক্লাস 10-এ পড়ে কিন্তু তার মেধাটা এখনো আটকে রয়েছে, তার মাথার মধ্যে যে মেধাটা রয়েছে সেটা ক্লাস
ক্লাস 4 এর বাচ্চার মতো। কিন্তু জ্ঞানেশ্বর কোনোভাবেই সেটা বিশ্বাস করে না। এই জন্য সে কুট্টানকে পরীক্ষার জন্য কিছু প্রশ্ন জিজ্ঞেস করে, কিন্তু দেখা যায় কুট্টান একটা প্রশ্নেরও উত্তর দিতে পারে না। আর এতে করে জ্ঞানেশ্বর স্যার রেগেই যায়। জ্ঞানেশ্বর স্যার তখন ভাবতে থাকে যাকে সে অনেক বেশি মেধাবী মনে করতো সে আসলে একটা অপদার্থ। আর কুট্টানি যদি এমন অপদার্থ থাকে তাহলে স্কুলের বাকি ছাত্রছাত্রীরা আর কতটাই না অপদার্থ। এজন্য জ্ঞানেশ্বর স্যার কাঞ্চন ম্যাডামের সাথে বসে স্কুলের সব বাচ্চাদের একে একে টেস্ট নিতে শুরু করে। তাদের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে, আর সেই প্রশ্নগুলো এত উল্টাপাল্টা জবাব শোনার পরে জ্ঞানেশ্বর স্যার পুরোপুরি হতাশ হয়ে পড়ে। তার কাছে মনে হতে থাকে ক্যামব্রিজে যাওয়ার তার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, সেটা কখনোই পূরণ হবে না। একটু পরেই সে নিজেকে সান্ত্বনা দেয় আর বলে আমি এত সহজে হাল ছাড়বো না। এরপরেই সে আবারও ছাত্রছাত্রীদের অভিভাবককে স্কুলে ডেকে নেয় আর বলে আপনাদের ছেলে মেয়েদের উপরে আপনাদেরকে অবশ্যই নজর দিতেই হবে। সেখানে মুকুল স্যারও তাদের বোঝায় যে আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি নজর দিন, আর এটাই সময় আমরাও স্কুলে তাদের প্রতি বিশেষ নজর দিচ্ছি, তাদের জন্য টেক কেয়ার করছি, আর আপনারা যদি এর সাথে আমাদের সাহায্য করেন তাহলেই তারা ভালো রেজাল্ট করবে, আর এটাই আমাদের একমাত্র সুযোগ। সেখানে থাকা অভিভাবকরাও রাজি হয়ে যায়, কারণ তারা চাইছিল তাদের ছবিও পত্রিকাতে আসুক। এদিকে কাঞ্চন ম্যাডাম বাচ্চাদের কোনোভাবেই বকাঝকা করতো না আর মারতো না, কিন্তু কথা না শুনলে বা পড়াশোনা না করলে শাস্তি সে অবশ্যই দিত। তো সেসব বাচ্চাদের সে ব্যাগ জব্দ করে নিত। আর ঠিক তখনই দেখা যায় সেই পিএ উর্মিলা সেখানে চলে আসে, কাঞ্চনা ম্যাডামকে বলে আমি শুনেছি আপনি বাচ্চাদের ব্যাগ জব্দ করে রাখেন, আর আপনি যে ব্যাগগুলো জব্দ করে রেখেছেন তার মধ্যে একটা ছেলের ব্যাগ রয়েছে, যে ব্যাগের মধ্যে সেই ছেলেটার একটা ঘড়ি আছে, আর সেই ছেলেটা গোল্ডি ভাইয়ের পরিবারের ছেলে, আর ব্যাগের ভেতরে যে ঘড়িটা ছিল সেটার দাম 1.5 লাখ টাকা। মূল কথা হচ্ছে ব্যাগ থেকে সেই ঘড়িটা এখন মিসিং, যার ফলে পুরো দায়ভারটা এখন আপনার কাঁধে রয়েছে। যদি ঘড়িটা না পাওয়া যায় তাহলে আপনাকে চোর সাব্যস্ত করে এখান থেকে বের করে দেওয়া হবে, আর আপনার চাকরিটাও থাকবে না। এটা শুনে কাঞ্চনা ম্যাডাম পুরোপুরি হতবাক হয়ে যায়। এদিকে স্কুলের সব শিক্ষকরা একটা জায়গায় বসে একটা মিটিং করছিল। তাদের আলোচনার মূল বিষয় হচ্ছে তাদের এমন একজন লোককে খুঁজে বের করতে হবে যাদের কথা ছাত্রছাত্রীরা খুব মনোযোগ দিয়ে শুনবে। তারা সেখানে একটা চাইনিজ রেস্টুরেন্টে বসেছিল, আর সেই চাইনিজ রেস্টুরেন্টের মালিকের নাম বিষ্ণু। বিষ্ণুর একটা ছেলে ছিল যার নাম নরেন্দ্র। নরেন্দ্র মোদী না, কিন্তু শুধু নরেন্দ্র। যাই হোক, সেও ক্লাস 10-এই পড়তো, কিন্তু পড়াশোনায় তার মনোযোগ একেবারেই কম। এজন্য বিষ্ণু যখনই জ্ঞানেশ্বর স্যারকে দেখে তখনই বলে তার ছেলে নরেন্দ্রর পড়ালেখায় মনোযোগ একেবারেই কম, টেস্টে তার রেজাল্ট একেবারেই ভালো আসেনি, তাই তার দিকে যেন বিশেষ নজর দেওয়া হয়। জ্ঞানেশ্বর স্যার বলে হ্যাঁ, সেটা তারা নেবে অবশ্যই। এদিকে শাহানি স্যার কারণ বৃন্দার ছবি দেখায় আর বলে এ আমাদের স্কুল থেকেই পড়াশোনা করেছে, আর এখন সে অনেক বেশি বিখ্যাত। আমরা চাইলে তার কাছেই সাহায্য চাইতে পারি। সে যদি আমাদের স্কুলের বাচ্চাদের সাথে কিছু কথা বলতো, তাদেরকে কিছু বলতো, তাহলে স্কুলের বাচ্চারা হয়তো বা অবশ্যই শুনতো। তখনই শাহানি স্যারকে বলা হয় তার সাথে যোগাযোগ করতে। এদিকে মুকুল স্যারের নজর পড়ে তখন অন্যদিকে। সে দেখতে পায় তার মেয়ে পালক এসেছিল নরেন্দ্রর কাছে এবং তার কাছ থেকে লুকিয়ে এসে কিছু নিয়ে যায়। পরের দিন থেকে মুকুল স্যার পালককে খুঁজে পায়। সে ঠিক করে আজকে সারাদিন সে পালককে নজরে নজরে রাখবে। পালক সারাদিন কি করে না করে সেই সব দেখবে। আসলে মুকুল স্যার পালকের উপর অনেক বেশি নজর দিত, কারণ বেশ কয়েক বছর আগে তার স্ত্রী মারা গেছে এবং স্ত্রী মারা যাওয়ার পরে পালকের এই পৃথিবীতে মুকুল স্যার ছাড়া আর কেউই নেই। এদিকে মুকুল স্যার পালকের উপরে নজর রাখার জন্য তার মোবাইলটা চেক করে, আর তখনই সেখানে কিছু এসএমএস দেখে, যেটা দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ সেগুলো দেখে সে বুঝতে পেরেছিল তার মেয়ে পালক হয়তো বা মাদকাসক্ত, নয়তো উল্টাপাল্টা নেশা অবশ্যই করে। পালক এরপরেই বের হয়ে যায়, মুকুল স্যারও তার পিছু নেয়। এদিকে দেখা যায় স্কুলে একটা মিটিং এর আয়োজন করা হয়েছিল, আর করণ বৃন্দা চলে আসে। দেখা যায় করণ বৃন্দা সেখানে অনেকগুলো গাড়ি নিয়ে এসেছিল। এটা দেখে জ্ঞানেশ্বর স্যার পুরোপুরি ভাবে বসতে পারে এই করণ বৃন্দা অনেক ধনী, তাই তাকে খুব ভালোভাবে আদর আপ্যায়ন করতে হবে। করণ বৃন্দা সেখানে চলে আসে, আর তাকে বলা হয় যে ক্লাস 10-এর বাচ্চাদের সাথে কিছুক্ষণ কথা বলার জন্য, তাদের গাইড করার জন্য। করণ বৃন্দাও সেটাই করতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় পরিস্থিতি পুরোটা চেঞ্জ হয়ে যায়। দেখা যায় করণ বৃন্দা সেখানে বাচ্চাদের গাইড করছিল না, উল্টো তাদের বিজনেসের প্রমোশন করছিল। বলছিল তোমরা যদি আমাদের কোম্পানিতে 10,000 টাকা ইনভেস্ট করো তাহলে 10 বছর পরে তোমরা 1 কোটি টাকা পাবে, কিন্তু যেহেতু আমি স্কুলে রয়েছি তাই তোমাদের ভালোবেসে আমি একটা ছাড় দিচ্ছি। সেই 10,000 টাকার পরিবর্তে তোমরা যদি শুধুমাত্র 999 টাকা ইনভেস্ট করো তাহলেই তোমরা 10 বছরে 1 কোটি টাকা পাবে। একথা শোনার পর সেখানে আর একটা বাচ্চাও খুঁজে পাওয়া যায় না, কারণ সবাই চলে গিয়েছিল কেবি অর্থাৎ করণ বৃন্দা কোম্পানিতে ইনভেস্ট করার জন্য। এদিকে দেখা যায় পালক চলে এসেছিল পুরাতন একটা বিল্ডিং এ, আর সেখানে তার জন্য নরেন্দ্র অপেক্ষা করছিল। পালক তাকে 100 টাকা একটা নোট দিয়ে বলে আমার জন্য একটা স্পেশাল তৈরি করো। ঠিক তখনই সেখানে মুকুল স্যার চলে আসে, আর এটা দেখে সে অবাক হয়ে যায়। আমি ভাবতেই পারিনি তুমি এতটা নিচে নামবে। কিন্তু মুকুল স্যার যখনই ভেতরে আসে তখন সে দেখতে পায় ভিন্ন কিছু। আসলে নরেন্দ্র পড়াশোনা করতে একদমই চাইতো না, সে চাইতো তার বাবার মতো একজন ভালো শেফ হতে, আর এই জন্য নরেন্দ্রর বন্ধুরাও তাকে সাহায্য করে। আর এখানে তারা কোনো মাদক নিত না, বরং এখানে তারা জাঙ্ক ফুড টাকা দিয়ে কিনে খেত, আর সেগুলো তাদের নরেন্দ্রই বানিয়ে দিত। এরপরেই মুকুল স্যার সেখানে নরেন্দ্রর বানানো চাউমিন খায়। সেটা খেয়ে
সে মুগ্ধ হয়ে বলে, এত ভালো চাউমিন তো তোমার বাবাও কখনো বানায়নি। এদিকে দেখা যায় কাঞ্চনা ম্যাডাম উর্মিলার সাথে চোর বাজারে এসেছিল, কারণ কেউ যদি কিছু চুরি করতো তাহলে সবার আগে সেই চোর বাজারে নিয়ে আসতো বিক্রি করতে। এই জন্য তারা চোর বাজারে চলে আসে আর সেই ঘড়িটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। সেই লোকটা বলে, হ্যাঁ, ঘড়ি নিয়ে এসেছিল তোমাদের স্কুলের হেডমাস্টার জ্ঞানেশ্বর স্যার। এটা শুনে কাঞ্চনা ম্যাডাম এবং উর্মিলা দুজনেই হতবাক হয়ে যায়। উর্মিলা বলে, আমার যে প্রতিশোধটা নেবার কথা ছিল এবার তো আমি নিয়েই ছাড়বো। এখানে উর্মিলা কিসের প্রতিশোধের কথা বলছে আমরা সেটা পরে জানতে পারবো। সিন কাট হয়ে যায়। দেখা যায় স্কুলে বেশ কিছু অভিভাবকেরা চলে এসেছিল আর তারা বলছিল তাদের ছেলে মেয়েদের বাসায় যে 1,000 টাকা করে টাকা চাইছে। স্কুলে কি এমন হয়ে গেল যে 1,000 টাকা করে লাগবে? তখনই জ্ঞানেশ্বর স্যার বলে তারা সবাই কোম্পানিতে ইনভেস্ট করতে যাচ্ছে, আর সেখান থেকে আমরা জানতে পারি এই জ্ঞানেশ্বর স্যার নিজেও কেবি কোম্পানিতে ইনভেস্ট করেছে। একটু পরেই কেবির আসল মুখোশ আমাদের সামনে চলে আসে। কেবি একটা হোটেল রুমে ছিল আর তখনই সেখানে মিনা স্যার চলে আসে আর তাকে মারধর করে বলে, তোমাকে যখন আমি প্রথমে দেখেছিলাম তখনই আমার সন্দেহ হয়েছিল যে তুমি একটা ফ্রড, আমার শুধু মনে পড়ছিল না। আর তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেখানে মিনা স্যার এই কেবিকে দেখেছিল যে সে গাড়িতে করে তাবিজ বিক্রি করছিল, যেটাতে সব সমস্যার সমাধান হয়ে যায়। আর সেই দিন মিনা স্যারও তার সমস্যা দূর করার জন্য একটা তাবিজ কিনেছিল কেবির কাছ থেকে। এদিকে দেখা যায় মুকুল স্যার নরেন্দ্রকে নিয়ে তার বাবা বিষ্ণুর কাছে চলে আসে। মুকুল স্যার বিষ্ণুকে বলে, আপনার ছেলে পড়াশোনায় একেবারেই ভালো নয়। এরপরেই নরেন্দ্র টেস্ট রেজাল্টও দেখায় আর বলে হয়তো বা সে ক্লাস 10-এও পাশ করতে পারবে না, কিন্তু আপনি যদি ওকে একটা ফিল্ড দিয়ে দেন তাহলে অবশ্যই সে আপনার মুখ উজ্জ্বল করবে। আপনি যদি ওকে জোর করে পড়ান হয়তো বা ও ডক্টর হয়েও যেতে পারে, কিন্তু ডক্টর হলেও ও খুবই খারাপ ডক্টর হবে। আর এরপরেই নরেন্দ্র যেটা ইচ্ছা মুকুল স্যার সেটা খুলে বলে। এছাড়া নরেন্দ্রর বানানো চাউমিন বিষ্ণু খায় আর এরপরেই বুঝতে পারে যে তার ছেলে একদিন তাকেও ছাড়িয়ে যাবে, আর এজন্যই সে তাকে জড়িয়ে ধরে। এরপরেই দেখা যায় কাঞ্চনা ম্যাডাম চলে আসে জ্ঞানেশ্বর স্যারের কাছে আর বলে, আপনার কাছ থেকে আমি এটা আশা করিনি, আপনি কেন ঘড়িটা চুরি করেছেন? জ্ঞানেশ্বর স্যার বলে, কি বলছো তুমি? আমি কেন ঘড়ি চুরি করব? আমি চোর বাজার গিয়েছিলাম ঠিকই, কিন্তু সেটা আমার নিজের ঘড়ি বিক্রি করার জন্য। আর এরপরেই জ্ঞানেশ্বর স্যার সব প্রমাণ তাকে দেখিয়ে দেয়। কাঞ্চনা ম্যাডামও বিশ্বাস করে যায়। এরপরেই সেই ছেলেটার দিকে চোখ পড়ে কাঞ্চনা ম্যাডামের, যে ছেলেটার ব্যাগ থেকে ঘড়ি হারিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। আসলে ঘড়িটা তার কাছেই ছিল আর এইসব প্ল্যান ছিল ছেলেটারই। আসলে যেহেতু কাঞ্চনা ম্যাডাম তার ব্যাগটা জব্দ করে নিয়েছিল, তাই ম্যাডামকে জব্দ করার জন্য সেই প্ল্যানটা তৈরি করেছিল। ঘড়ি চুরির খবর পাওয়ার পর মিনা স্যার বারবার কাঞ্চন ম্যাডামকে বলছিল যে আপনি যতক্ষণ না পর্যন্ত বাচ্চাদের না পেটাবেন ততক্ষণ ওরা স্বীকার করবে না, কিন্তু কাঞ্চন ম্যাডাম তাদের মারধর করা ছাড়াই এই কেসটা সমাধান করে ফেলেছিল আর সেটাই সে মিনা স্যারকে জানায়। এদিকে কেবিকে দেখা যায় আবারও স্কুলে চলে এসেছিল। যেহেতু মিনা স্যার তাকে থ্রেট দিয়েছিল, তাই স্কুলের যেসব বাচ্চারা তার কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছিল কেবি সবার টাকা ফেরত দিয়ে দেয়। আর জ্ঞানেশ্বর স্যারও যেহেতু ইনভেস্ট করেছিল তাই তার টাকাও ফেরত দেয়। এদিকে কাঞ্চনা ম্যাডাম চলে আসে জ্ঞানেশ্বর স্যারের কাছে আর বলে, আপনার সাথে উর্মিলা ম্যাডামের সম্পর্কটা আসলে কি? চোরবাজারে যাওয়ার সময় যখন আপনার কথা জানা যায় তখন বলে এবার সে তার প্রতিশোধটা নিয়েই নেবে। তখন জ্ঞানেশ্বর স্যার কাঞ্চনা ম্যাডামকে সবকিছু খুলে বলে। এরপরেই কাঞ্চনা ম্যাডাম চলে যায় উর্মিলার কাছে এবং সরাসরি তাকে জিজ্ঞেস করে, আপনার সাথে কি জ্ঞানেশ্বর স্যারের বিয়ে হওয়ার কথা ছিল? প্রশ্নটা শুনে উর্মিলা অবাক হয়ে যায়, কিন্তু স্বীকার করে নেয় হ্যাঁ হয়েছিল। এদিকে শাহানি স্যারকে দেখা যায় যে ওয়াটার ফিল্টারের কাছে আসে পানি নেবার জন্য, যাতে সে পানি খেতে পারে, কিন্তু ওয়াটার ফিল্টারের কাছে আসার পরে সে বুঝতে পারে যে সেটা পুরোপুরি বন্ধ আর বাচ্চারা সেটাতে প্রসাব করে ভর্তি করে রেখেছে। এটা দেখে সে অবাক হয়ে যায়। সাথে সাথে জ্ঞানেশ্বর স্যারের রুমে চলে আসে। শুধু সেই নয়, আরো বেশ কয়েকজন শিক্ষক সেখানে চলে আসে আর বলে যে ওয়াটার ফিল্টার বন্ধ, আর যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে তারা পানি খাবে কোত্থেকে? এছাড়া স্কুলের বাচ্চারাই বা পানি কোথা থেকে খাবে? তাই তাদের নতুন একটা ওয়াটার ফিল্টার কেনার দরকার। কিন্তু জ্ঞানেশ্বর স্যার বলে তাদের স্কুলের এতটা বাজেট নেই, এমনিতেই স্কুলে আগে থেকেই অনেক অনেক সমস্যা রয়েছে, তারপর তাদের বাজেট স্বল্পতা তো রয়েছেই, তাদের বাজেট যদি কেউ বাড়াতে পারে তাহলে তারা ওয়াটার ফিল্টার কিনতে পারবে, আর সেটা করতে পারে একমাত্র উর্মিলা। কিন্তু কাঞ্চনা ম্যাডাম জানতো এটা হবার নয়, কারণ এর আগেই যখন যখন সে উর্মিলার কাছে গিয়েছিল উর্মিলা কাঞ্চনা ম্যাডামকে সবকিছু খুলে বলেছিল যে তার সাথে জ্ঞানেশ্বরের বিয়ে হওয়ার কথা ছিল। ঘটনাটা ফ্ল্যাশ ব্যাকে চলে যায়। এই জ্ঞানেশ্বরকে সবাই 11 ফেল বলতো, কারণ এই পর্যন্ত 11 জন মেয়ে তাকে রিজেক্ট করেছে। অন্যদিকে উর্মিলা যখন জ্ঞানেশ্বরকে দেখে তখন তারও পছন্দ হয় না জ্ঞানেশ্বরকে, এজন্য সে তার বাবাকে ডাকে আর বলে এই ছেলে আমার পছন্দ হয়নি, তুমি ভেতরে আসো, তোমার সাথে আমার একটু কথা রয়েছে। তখনই উর্মিলার বাবা বলে তুমি ঠিক কি কথা বলবে? তোমার পছন্দ না হওয়াতে কিছু যায় আসে না, উল্টো জ্ঞানেশ্বরই তোমাকে ইতিমধ্যে রিজেক্ট করে দিয়েছে। এ কথা শুনে মাথায় রক্ত চড়ে যায় উর্মিলার, আর সেই থেকে সে জ্ঞানেশ্বরকে ঘৃণা করে এবং তার থেকে প্রতিশোধ নেবার জন্য সুযোগ খুঁজছিল। এদিকে যখন জ্ঞানেশ্বর উর্মিলার কাছে আসে এবং ওয়াটার ফিল্টারের দাবি করে, উর্মিলার সাথে সাথেই মানা করে দেয় আর বলে কোনোভাবেই এটা সে করতে পারবে না। এছাড়া এই নিউজটা তো গোল্ডি ভাইয়ের কাছে সে পৌঁছাবেই না। এদিকে দেখা যায় মিনা স্যার ক্লাস নিচ্ছিল, তখনই ছোট্ট একটা ছেলে বেঞ্চ থেকে উঠে দাঁড়ায়। ছেলেটার নাম বান্সি। এরপর দেখা যায় উড়মুড় করে সে হাঁটতে শুরু করে আর বলতে শুরু করে আজকে আমার ক্লাস করার মুড নেই। এরপরেই সে
মিনা স্যারের সামনে এসে দাঁড়ায় আর বলে, আমার জুতার ফিতাটা খুলে গেছে, আপনি কি একটু বেঁধে দিতে পারবেন? মিনা স্যারও চুপচাপ কিছু না বলেই বান্সির জুতার ফিতাটা বেঁধে দেয়। এটা যখন কাঞ্চনা ম্যাডাম দেখে তখন সে হতবাক হয়ে যায়, হা করে থাকে যে এটা সে কি দেখছে। মিনা স্যার বাচ্চাদের কিছুই বলছে না, উল্টো তাদের কথা মানছে। এই সিনটা বর্তমানে প্রচুর ভাইরাল হয়েছে, আমি ফেসবুকেও দেখেছি। এদিকে স্কুলে আবারও একটা মিটিং ডাকা হয় আর সেখানে অভিভাবকরা চলে আসে। জ্ঞানেশ্বর স্যার সবাইকে বলে, আমাদের স্কুলে সমস্যা দেখা দিয়েছে, স্কুলে ওয়াটার ফিল্টার নেই, এজন্য স্কুলের ম্যানেজমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে। স্কুলের মিড ডেতে অর্থাৎ প্রত্যেক মঙ্গলবার দুপুরে যে ক্ষীরটা দেওয়া হতো স্টুডেন্টদেরকে সেটা বন্ধ করে দেওয়া হবে। এটা শুনে অভিভাবকরাও শকড হয়ে যায়। আসলে এই আদর্শ বাল বিদ্যালয়টা পড়াশোনার জন্য বিখ্যাত না হলেও তাদের এই ক্ষীরের জন্য বিখ্যাত ছিল, আর সেই ফেমাস ক্ষীরটাই তারা বন্ধ করে দিচ্ছে। স্কুলের অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রী সবাই আশাহত হয়ে পড়ে, মন খারাপ থাকে তাদের। আগে থেকেই কারো পড়াশোনায় মনোযোগ ছিল না, এখন তো আরো নেই, এমনকি কেউ কারোর সাথে কথা পর্যন্ত বলে না। দেখা যায় এখন আর বাচ্চারা কোনো হইচই করে না, যার ফলে পুরো স্কুলটা শান্ত হয়ে গেছে। নতুন ওয়াটার ফিল্টারও লাগানো হয়ে গেছে, কিন্তু এতে কারো কোনো আনন্দ নেই। এদিকে জ্ঞানেশ্বর স্যার দেখতে পায় বাচ্চাদের যখনই হোমওয়ার্ক দেয়া হচ্ছিল সেই হোমওয়ার্কের উত্তরগুলো বাচ্চারা ক্ষীরের মাধ্যমে দিচ্ছিল, মানে ক্ষীর নিয়ে কথা হচ্ছিল এমন কথাই তারা উত্তরে লিখছিল। এদিকে স্কুলে নতুন আরো একটা প্রবলেম শুরু হয়ে যায়, সেটা হচ্ছে শর্মা ম্যাডাম ছাত্রছাত্রীদের হিউম্যান রিপ্রোডাকশনের কোর্সটা ভালোভাবে শেখাতে পারছিল না, পড়াতে পারছিল না। এতে সে লজ্জা পাচ্ছিল। আর এরপরে জ্ঞানেশ্বর স্যার মুকুল স্যারের সাহায্য নেয় আর বলে শর্মা ম্যাডামকে বোঝাতে, যাতে করে সে স্টুডেন্টদেরকে হিউম্যান রিপ্রোডাকশনের কোর্সটা খুব ভালো করে বোঝায়। এদিকে দেখা যায় আবারও সেই ছোট্ট ছেলে বান্সিকে যে স্কুলের টিচার্স রুমে চলে আসে, সেখানে সবাই দুপুরের খাবার খাচ্ছিল। তখনই বান্সি মিনা স্যারের কাছে চলে আসে এবং তার পাশে তাকে বসাতে বলে। মিনা স্যার সেটাই করে। এরপর বান্সি মিনা স্যারকে বলে মিনা স্যার যেন নিজ হাতে তাকে খাইয়ে দেয়। মিনা স্যারও বাধ্য হয়ে সবার দিকে তাকিয়ে তারপর বান্সিকে খাইয়ে দেয়। এটা দেখে কাঞ্চন ম্যাডাম সহ বাকি সবাই অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে যে মিনা স্যারের আসলে হলোটা কি। অনেকেই মনে করতে থাকে যে বান্সি নিশ্চয়ই কিছু একটা জানে, যার ফলে মিনা স্যার তার সব কথা শুনতে বাধ্য হচ্ছে। এদিকে দেখা যায় মুকুল স্যারের কথায় রাজি হয়ে শর্মা ম্যাডাম চলে আসে ক্লাসে, যাতে করে ছাত্রছাত্রীদের সেই হিউম্যান রিপ্রোডাকশনের কোর্সটা ভালো করে পড়াতে পারে। কিন্তু কোর্সের নাম লেখার সাথে সাথেই বাচ্চাদের হাসাহাসি শুরু হয়ে যায়। সেখানে শর্মা ম্যাডামের যে কনফিডেন্সটা দরকার ছিল সেটা সে কোনোভাবেই পায় না, বরং উল্টো ছাত্রছাত্রীরা সেখানে শর্মা ম্যাডামকে উল্টোপাল্টা প্রশ্ন করতে থাকে, যার ফলে বিভ্রান্তিকর অবস্থায় পড়ে শর্মা ম্যাডাম সেখান থেকে চলেই আসে। এদিকে জ্ঞানেশ্বর স্যারকে দেখা যায় ছাত্রদের সাথে ক্রিকেট খেলছিল। আগেও সে খেলেছে, আগে যখন খেলেছে তখন বাচ্চারা অনেক এক্সাইটেড থাকতো, অনেক আনন্দ করতো, কিন্তু এবার সেই আনন্দ আর এক্সাইটমেন্ট একেবারেই ছিল না। তখন জ্ঞানেশ্বর স্যার তাদের জিজ্ঞেস করে, কি হয়েছে, তোমরা এত হতাশ কেন, নীরব কেন, খেলার মধ্যে কোনো মজাই পাচ্ছি না। তখন একজন ছাত্র সাহস করে জ্ঞানেশ্বর স্যারকে বলে, আমাদের আশেপাশের যতগুলো স্কুল আছে সেসব স্কুলের ছাত্রছাত্রীরা তাদের স্কুল নিয়ে গর্ব করত, যে তাদের স্কুলের সুইমিং পুল ভালো, তো অন্যদের স্কুলের বোর্ড ভালো, আরেকজন বলতো তাদের পুরো স্কুলটাই ভালো। আমাদের স্কুলের শুধুমাত্র একটা জিনিস নিয়ে আমরা গর্ব করতে পারতাম, সেটা হচ্ছে আমাদের স্কুলের ক্ষীর, কিন্তু সেটাও আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদের আর কিছুই রইল না। কথাগুলো শুনে জ্ঞানেশ্বরের প্রচন্ড খারাপ লাগে। তার কাছে মনে হতে থাকে সে সত্যি বাচ্চাদের সাথে অন্যায় করেছে। এদিকে মুকুল স্যারকে দেখা যায় স্কুলের ওয়াশরুমের পাশ দিয়ে যাচ্ছিল, আর ঠিক তখনই সে শুনতে পায় ভেতর থেকে গানের আওয়াজ আসছিল। গান শুনে বুঝতে পারে গানটা খুবই সুন্দর ছিল। যখনই সে ওয়াশরুম থেকে শর্মা ম্যাডাম বের হয়ে যায়, মুকুল স্যার বিশ্বাসই করতে পারছিল না যে শর্মা ম্যাডাম এত সুন্দর গান গাইতে পারে। এজন্য সে শর্মা ম্যাডামকে বলে, আমি এখন আপনাকে যেটা বলবো আপনি সেটাই করবেন। এদিকে কাঞ্চনা ম্যাডামকে দেখা যায় মিনা স্যারের পেছনে লেগেছিল, কারণ সে জানতে চাইছিল মিনা স্যার আসলে কেন সেই ছোট্ট বান্সির কথায় উঠবস করছে। মিনা স্যার যেখানেই যাচ্ছিল কাঞ্চনা ম্যাডামও সেখানেই যাচ্ছিল। যেতে যেতে কাঞ্চনা ম্যাডাম একটা বিয়ে বাড়িতে পৌঁছে যায়, আর সেখানে যাওয়ার পর সে যা দেখতে পায় তা দেখে সে পুরোপুরি অবাক হয়ে যায়। কাঞ্চনা ম্যাডাম দেখে বিয়ে বাড়িতে কনের হাতে মিনা স্যার মেহেদি লাগিয়ে দিচ্ছিল। এটা দেখে পুরোপুরি অবাক হয়ে যায়, আর এরপরেই তার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। আসলে মিনা স্যার হাতে খুব ভালো মেহেদি লাগাতে পারতো, আর এই জন্যই তার কাছে অনেক বড় বড় অফার আসতো। এই কাজটা আমি অনেক আগে থেকেই করে আসছি, কেউ কিছু জানতো না, কিন্তু হঠাৎ করেই বান্সি একটা বিয়ের অনুষ্ঠানে আমাকে দেখে ফেলে আর সে একটা ছবি তুলে ফেলে, আর সেটা দিয়েই সে আমাকে ব্ল্যাকমেইল করছে। আমি বুঝতে পারছি না এই ছোট্ট ছেলেটাকে নিয়ে আমি কি করব। তখন কাঞ্চন ম্যাডাম বলে, আমি হয়তো বা কিছু করতে পারবো। এদিকে ক্লাসে আবারও শর্মা ম্যাডাম চলে এসেছিল ছেলেমেয়েদের সেই হিউম্যান রিপ্রোডাকশন কোর্সের ব্যাপারে পড়ানোর জন্য, কিন্তু এবার সে শুধু পড়াই না বরং গানের মাধ্যমে পড়ায়, আলাদাভাবে পড়ায়, যার ফলে বাচ্চারা খুবই এনজয় করে এবং তাদের সেটা খুব ভালো করে মনেও থাকে। এছাড়া শর্মা ম্যাডামের সাথে সেখানে মুকুল স্যারও যোগ দেয়, আর এটা যখন বাইরে থেকে জ্ঞানেশ্বর স্যার দেখে তার খুবই ভালো লাগে। এদিকে দেখা যায় কাঞ্চন ম্যাডাম বান্সিকে একা পেয়ে যায়। কাঞ্চন ম্যাডাম তার কথায় ভুলিয়ে বান্সির কাছে যে ছোট্ট মোবাইলটা ছিল সেই মোবাইলটা তার কাছ থেকে নিয়ে নেয়, আর কৌশলে মিনা স্যারের যে ফটোটা ছিল সেটা সে ডিলিট করে দেয়। অন্যদিকে কাঞ্চন ম্যাডাম মিনা স্যারকে এই বিষয়টা জানিয়ে দেয়। এরপরই বান্সি যখন মিনা স্যারকে ব্ল্যাকমেল করতে
যায় তখন মিনা স্যার আর তার কথা শোনে না। এরপরেই বানসি যখন তাকে ব্ল্যাকমেল করতে যায় তখন দেখতে পায় তার মোবাইলে সেই ফটোটা আর নেই। এদিকে জ্ঞানেশ্বর স্যার যখন স্কুলের টিচারদের সাথে কথা বলছিল তখন তারা খুবই খুশি ছিল, কারণ স্কুলে নতুন ওয়াটার ফিল্টার লাগানো হয়েছিল। তখন জ্ঞানেশ্বর স্যার বলে তাদের জন্য আরো একটা খুশির খবর রয়েছে, সেটা হচ্ছে স্কুলের স্টুডেন্টদের জন্য আবারও ক্ষীর চালু করা হয়েছে। এটা দেখে শিক্ষকরা অবাক হয়ে যায়। তখন জ্ঞানেশ্বর স্যার জানায় এটা সে তার নিজের টাকা থেকেই করেছে। সেই ক্ষীর পেয়ে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই জ্ঞানেশ্বর স্যার এবং বাকিরা টেনশনে পড়েছিল, কারণ ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা যদি পরীক্ষায় ভালো করতে চায় তাহলে অবশ্যই তাদের কেমিস্ট্রি বা রসায়ন সাবজেক্টে ভালো করতে হবে। অন্যদিকে কেমিস্ট্রিতে প্র্যাকটিক্যালি বেশি ভালো নাম্বার পাওয়া যেত, আর প্র্যাকটিক্যালটা তারা করবেই বা কি করে? কেমিস্ট্রি ল্যাবের বেশিরভাগ জিনিসই খারাপ হয়ে রয়েছে, সেগুলো নতুন করে জানতে হবে, আর সেই জন্য তাদের ফান্ড দরকার, কিন্তু ফান্ডটা তাদের কাছে ছিল না। তখনই একজন বলে সে একটা অনুষ্ঠানের ব্যাপারে জানে, সেই ফাংশনে গরিব স্কুলদের সাহায্য করা হয়। তখন কাঞ্চন ম্যাডাম এবং বাকিরা বলে আমরা যদি সেই ফাংশনে যাই তাহলে আমাদের স্কুলের জন্য হয়তোবা আমরা ফান্ড পেতে পারি। এদিকে দেখা যায় মুকুল স্যার এবং পালক স্কুলে আসছিল, আর পালককে আজকে অনেক খুশি দেখাচ্ছিল। পালক তার বাবাকে বলছিল হয়তো আপনার আজকে মনে নেই, আজকে অনেক স্পেশাল একটা দিন। মুকুল স্যারের সত্যি কিছু মনে ছিল না, এজন্য বলে আমার এখন সময় নেই, আমি গেলাম। এটা শোনার পর পালকের সত্যি খারাপ লাগে। এদিকে দেখা যায় স্কুলে একটা ফাংশন ছিল। আজকের এই ফাংশনে স্কুলের বেস্ট স্টুডেন্টকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, আর এই জন্য সে এমএলএ গোল্ডি ভাইকে ডাকা হয়েছিল। এমএলএ গোল্ডি যখন সে স্টুডেন্টের নাম অ্যানাউন্সমেন্ট করে সবাই অবাক হয়ে যায়, কারণ সেই নামটা ছিল পুরব ঝা। আসলে এই পুরব ঝা হচ্ছে একেবারে ব্যাক বেঞ্চের একজন স্টুডেন্ট, আর দেখা যায় সেই পুরব ঝাই সেই উপহার হিসেবে সাইকেল, ট্রফি, এমনকি টাকাও পাচ্ছিল। আর তখনই আমরা জানতে পারি সেখানে ছোট্ট একটা ভুল হয়ে গিয়েছিল। আসলে মূর্খ এমএলএ গোল্ডি নাম ভুল পড়েছিল, সেখানে নামটা ছিল পূর্বা ঝা, কিন্তু সে পড়েছে পুরব ঝা, যার ফলে ছাত্রী থেকে ছাত্র হয়ে গেছে। আর এজন্যই ছাত্রীরা আন্দোলন করতে থাকে, আর সেই বিষয়ে সর্বপ্রথম প্রতিবাদ জানায় মুকুল স্যারের মেয়ে পালক। তখনই জ্ঞানেশ্বর স্যার সবকিছু শোনার পর মুকুল স্যারকে ডাকে এবং বলে আপনি আপনার মেয়েকে সামলান। এদিকে কাঞ্চন ম্যাম আর মিনা স্যার দুজনে একটা কথা জানতে পারে, স্কুলে আনুষ্কা নামের একজন ছাত্রী পড়াশোনা করতে চাইছে না, কারণ তার বিয়ে ঠিক হয়ে গেছে। এটা শুনে তারা অবাক হয়ে গিয়েছিল, কারণ আনুষ্কার এখনো বিয়ার বয়স হয়নি। এজন্য তারা ঠিক করে আনুষ্কার বাবা মায়ের সাথে দেখা করে কথা বলবে। তারা সেটাই করে, আনুষ্কার বাড়িতে চলে যায় আর তার বাবা মাকে বোঝায় এখন আপনারা আনুষ্কাকে কেন বিয়ে দিচ্ছেন? আনুষ্কা পড়াশোনা করতে চায়, পড়াশোনা করে সে ভালো কিছু হতে পারবে, এজন্যই আনুষ্কাকে বিয়ে না দিয়ে তাকে পড়াশোনা করানো উচিত। তখন আনুষ্কার মা বলে আমাদের ইচ্ছে নেই আমাদের মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার, কিন্তু আনুষ্কার যার সাথে বিয়ে হচ্ছে সে খুব বড় একজন গ্যাংস্টার, সে পুলিশকেও ভয় পায় না, উল্টো পুলিশই তাকে ভয় পেয়ে চলাফেরা করে। আমরা যদি আনুষ্কাকে তার সাথে বিয়ে না দিই তাহলে তারা আমাদের মেরে ফেলবে। এটা শুনে মিনা স্যার এবং কাঞ্চন ম্যাম অবাক হয়ে যায়। এদিকে দেখা যায় সেই ইভেন্টে শাহিনী স্যার এবং জ্ঞানেশ্বর স্যার চলে এসেছিল, যাতে করে তাদের গরিব স্কুলের জন্য তারা ফান্ডিং পেতে পারে, কিন্তু তাদের পোশাক আশাক দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না যে তারা একটা গরিব স্কুল থেকে এসেছে। এদিকে মুকুল স্যারকে দেখা যায় সে পুরব ঝায়ের সাথে কথা বলতে শুরু করে এবং তাকে একটা পেপারে সাইন করতে বলে। সেই পেপারে লেখা ছিল যে ভুল করে সে পুরস্কারটা পেয়ে গেছে এবং সেটা সে ফেরত দিয়ে দিবে। মুকুল স্যার বোঝানোর পর অবশেষে সে সাইন করতে রাজি হয়ে যায়। সাইন করতেই যাবে, ঠিক ওই সময়টাতে বেশ কয়েকজন ছেলে মেয়ে সেখানে চলে আসে, যার মধ্যে পালকও ছিল। আর তারা বলে পুরব ঝা এখন সাইন করবে না, যেহেতু ছেলে মেয়েদের সমান অধিকার, মেয়েদের যেমন ওমেন্স ডে রয়েছে, তাই তারা চায় সেই হিসেবে ছেলেদেরও একটা দিন থাকবে এবং সেটার নাম থাকবে লন ডে। এদিকে মিনা স্যার এবং কাঞ্চন ম্যাম অনুষ্কার বিষয়টা নিয়ে টেনশনে ছিল, তারা এটা নিয়ে কথা বলছিল। ঠিক তখনই তারা অনুষ্কাকে দেখতে পায় যে একটা ছেলের মোটর সাইকেলে উঠে চলে যায়। এটা দেখে তাদের কাছে মনে হয় এই ছেলেটাই হচ্ছে সেই গ্যাংস্টার যার সাথে অনুষ্কার বিয়ে হবে। এজন্য তারা সেই ছেলেটার পিছু করতে শুরু করে। এরপর পিছু করতে যেয়ে তারা একটা বিল্ডিং এ পৌঁছায়। সেখানে যাওয়ার পর তারা অবাক হয়ে যায়, কারণ সেখানে শুধু সেই ছেলেটা নয় বরং অনেক লোক ছিল। তাদের ভয় হতে শুরু করে। এরপর সেই ছেলেটি যখন মিনা স্যারের সামনেই চলে আসে, মিনা স্যার তার সাথে ফাইট করার জন্য প্রস্তুতি নেয়। আর ঠিক তখনই তারা বুঝতে পারে এই ছেলেগুলো আসলে এখানে ফাইট করতে আসেনি, বরং এরা সবাই এখানে ড্যান্স করতো। আর তখনই একটা টুইস্ট আসে। মিনা স্যার আর কাঞ্চন ম্যাডাম জানতে পারে এই ছেলেটা কোনো গ্যাংস্টার নয়, বরং সে নাচের প্র্যাকটিস করে। আর আনুষ্কা আর ছেলেটি তারা একে অপরকে ভালোবাসে। আনুষ্কার পড়ালেখায় একেবারেই মনোযোগ নেই, আর এই জন্য আনুষ্কা নিজে থেকেই তার বাড়িতে সেই গ্যাংস্টারের গল্পটা বলেছে, যাতে করে আনুষ্কার বাবা মা ছেলেটার সাথে তার বিয়ে দিয়ে দেয় এবং তারা একসাথে সংসার করতে পারে। এইটা শুনে তো দুই টিচারের মুখ থেকে কোনো শব্দই বের হয় না। এদিকে দেখা যায় শাহিনী স্যার এবং জ্ঞানেশ্বর স্যার চলে এসেছিল সেই ইভেন্টের সিইও এর কাছে, আর তারা সেখানে তাদের সাথে স্কুলের ফান্ডিং নিয়ে কথা বলছিল। তখন সেই লোকটা বলে শুধু তাকে বোঝালেই হবে না, তার উপরও আসলে বেশ কয়েকজন লোক আছে, তাদেরকেও যদি তারা ইমপ্রেস করতে পারে তাহলেই তাদের স্কুলের জন্য তারা ফান্ডিং পাবে। আর দেখা যায় সেখানকার চেয়ারম্যান ছিল অঙ্কিতা। এদিকে বাসায় আসার পর পালক তার বাবা মুকুল স্যারের সাথে অনেক রাগারাগি করে আর বলে আপনি তো এটাও ভুলে গিয়েছিলেন যে কালকে কি ছিল। আসলে প্রত্যেক বছর ওই দিনটাতে তারা তার মায়ের জন্মদিন পালন করে, কেক কাটে। পালক বলে আপনি আপনার কাজের ব্যস্ততার জন্য সেটাও
সেটাও ভুলে গিয়েছেন। মুকুলের যখন এটা মনে পড়ে তার অনেক খারাপ লাগে, তার স্ত্রীর জন্য খারাপ লাগে, তার মেয়ের জন্য খারাপ লাগে। এদিকে পরের দিনই দেখা যায় আনুষ্কার বয়ফ্রেন্ড তাকে কল করেছিল আর বলেছিল যে আজকে তাকে সে নিতে আসতে পারবে না, এজন্য আনুষ্কা স্কুলে একাই ছিল। ঠিক তখনই তার চোখ পড়ে সেই সাইকেলটার উপর, যেটা পূরব যাকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল, কিন্তু এখন সেই সাইকেলটাকে স্কুল থেকে জব্দ করে নেওয়া হয়েছিল। এজন্য আনুষ্কা সেই সাইকেলটা চালানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় সেই সাইকেলটা ঠিকঠাক ভাবে চালাতে পারছিল না, পড়ে যাচ্ছিল। ঠিক তখনই কাঞ্চন ম্যাডাম এসে তাকে সাহায্য করে, তাকে ধরে আর বলে তুমি বিয়ে করতে চাইছো কারণ তুমি কারো একজনের উপর ডিপেন্ডেন্ট হতে চাইছো, নির্ভর হতে চাইছো, কিন্তু জীবনটা এভাবে চলে না। আমি তোমাকে সাইকেল চালানো শেখাবো। সাইকেল চালানো শিখতে শিখতে তুমি বুঝতে পেরে যাবে সাইকেল চালাতে গেলে যেমন ব্যালেন্স করাটা দরকার। এদিকে পরের দিন জ্ঞানেশ্বর স্যার চলে যায় সেই কোম্পানিতে এবং অঙ্কিতার সাথে দেখা করে। সেখানে একটা মিটিং রাখা হয়। জ্ঞানেশ্বর স্যার ভেবেছিল সেই কোম্পানির চেয়ারম্যান অঙ্কিতাই, এজন্য সে শুধু অঙ্কিতাকেই ফোকাস করে, আর সেখানে সে শুধু মেয়েদের ফ্রিডমের ব্যাপারে কথা বলতে শুরু করে। আর তখনই জ্ঞানেশ্বর বুঝতে পারে আসলে আবারও তাদের একটা ভুল হয়ে গেছে। শাহারি স্যার তাকে আবারও নাম ভুল বলেছে, আসলে সেই চেয়ারম্যানের নাম অঙ্কিতা নয়, অঙ্কিত। জ্ঞানেশ্বর তখন বুঝতে পারে সে তার কথা পাল্টানোর সব পথ বন্ধ করে ফেলেছে আর এখান থেকে কোনো কাজই হবে না, যার ফলে চুপচাপ জ্ঞানেশ্বর সেখান থেকে কেটে পড়ে। এদিকে দেখা যায় মুকুল স্যার তার স্ত্রীর জন্মদিনে কেক কাটতে পারেনি, কিন্তু পরের দিন সেটা ঠিকই করে। সেই কেকটা বানাতে 7 থেকে 8 ঘন্টা সময় লেগেছে, আর মুকুল স্যার গতকাল রাতে সারা রাত জেগে এই কেকটা বানিয়েছে, আর এতে পালক অনেক খুশি হয়ে যায়। তারপর দুজনে মিলে মুকুল স্যারের ওয়াইফের বার্থডে তারা সেলিব্রেট করে। এদিকে দেখা যায় মুকুল স্যার স্কুলে আসে। সে একটা আইডিয়া বের করেছিল যে কিভাবে পূরব ঝায়ের কাছ থেকে সেই সাইকেল অর্থাৎ উপহারটা ফিরিয়ে আনা যাবে। এজন্য সে ছাত্রছাত্রীদের সামনে এসে বলে মহিলাদের যেমন একটা ওমেন্স ডে রয়েছে তেমনি পুরুষদেরও একটা মেন্স ডে থাকবে, আর সেটা হবে 31শে নভেম্বর। এই কথা শুনে বাচ্চারা না বুঝেই খুশি হয়ে যায়, আর পূরব ঝাও যে সাইন করে দেয়, কারণ নভেম্বর মাসের 31 তারিখ কখনো আসেই না। কিন্তু এরপরে যখন তারা এটা বুঝতে পারে তারা তো বোকা হয়ে যায় সবাই। অন্যদিকে দেখা যায় মুকুল স্যার সেই উপহারটা যার আসলে প্রাপ্য সেই পূর্বাজাকেই দিয়ে দেয়। এদিকে উর্মিলা জ্ঞানেশ্বর স্যারের কাছে আসে আর তাকে বলে সে ফান্ডিং পেতে পারে, কিন্তু এর জন্য তাকে বড় একটা কাজ করতে হবে। তখনই সে তাকে একটা বই দেয় যেটার নাম ছিল হিস্ট্রি অফ টিঙ্কিটোলি। উর্মিলা বলে ছাত্রছাত্রীদের মাঝে জ্ঞানেশ্বরকে এই বইটা পড়াতে হবে। টিঙ্কিটোলির ইতিহাস, যেখানে একজন বীর যোদ্ধা ছিল যেটা ছিল এমএলএ গোল্ডির দাদা, আর এই টিঙ্কিটোলির মানুষের জন্য এমএলএ গোল্ডির দাদা একজন বীর যোদ্ধা ছিল যে তাদের সবসময় রক্ষা করত। জ্ঞানেশ্বর স্যার ফান্ডের কথা শুনে রাজি হয়ে যায় আর বইটা পড়তে শুরু করে, কিন্তু পুরো বই পড়ার পরে সে বুঝতে পারে এই বইয়ে যা কিছু লেখা রয়েছে তা পুরোপুরি মিথ্যে। আসলে এই বইটা লেখা হয়েছে যাতে করে এটার মাধ্যমে গোল্ডের ইমেজটা ভালো করা যায় এবং অপোজিশন পার্টির যে লিডার রয়েছে তার ইমেজ খারাপ করা যায়। এরপরে সেই বইয়ে টিঙ্কিটুলির ইতিহাসের নামে যা লেখা ছিল সেটা আমাদেরকে দেখানো হয়। একজন হিরো ছিল যার অনেক লম্বা চুল ছিল, অন্যদিকে একজন ভিলেন ছিল যার মাথা একেবারে টাক, আর এই জন্য সে মানুষদের ধরে শাস্তি দিত, গিয়ে তাদের চুল কামিয়ে দিত। আর এটা নিয়ে সেখানকার মানুষ অনেক পেরেশানির মধ্যে ছিল, তাদের এমন একজন হিরো লাগতো যে এই সমস্যা থেকে তাদের বাঁচিয়ে দিবে। সেখানেই তখন সেই হিরো চলে আসে যে সবাইকে বাঁচিয়ে দেয়। আসলে টাক মাথার যে ভিলেন ছিল সেটা আসলে অপোজিশন পার্টির লিডারকে বোঝানো হচ্ছিল, কারণ সেও টাক মাথা ছিল। যাই হোক, পরের দিন যখন মিনা স্যার স্কুলে চলে আসে, মিনা স্যারকে অনেক খুশি দেখাচ্ছিল, কারণ হচ্ছে কয়েকদিন আগেই সে ক্লাসে একটা টেস্ট নিয়েছিল আর সেই টেস্টের রেজাল্ট আজকে দেওয়া হবে। মিনা স্যার জানতো যে এই টেস্টে অনেক স্টুডেন্টই ফেল করবে, যার ফলে মিনা স্যার ছাত্রছাত্রীদের মারার একটা সুযোগ পাবে, এজন্যই তার মুডটা একটু ভালো ছিল। ঠিক তখনই পিয়ন চলে আসে আর মিনা স্যারকে বলে মুকুল স্যার আপনাকে ডাকছে। সেখানে গেলে মুকুল স্যার তাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে নতুন একটা শিক্ষার নীতিমালা এসেছে, যেটা হচ্ছে চাইল্ড প্রোটেকশন। আর এই নীতিমালা অনুযায়ী কোনো শিক্ষক শিক্ষিকা কোনো ছাত্র বা ছাত্রীর গায়ে হাত তুলতে পারবে না, এটা পুরোপুরি নিষিদ্ধ। এছাড়া কোনো ছাত্র বা ছাত্রীকে শারীরিকভাবে মারধর বা মানসিক টর্চার করা যাবে না, এটা করলে বিপদ হতে পারে। এমনকি মিনা স্যারের চাকরি পর্যন্ত চলে যেতে পারে। এটা শুনে মিনা স্যার তো পুরোপুরি হতাশ হয়ে যায়, কারণ মিনা স্যারের ছাত্রছাত্রীদের মারতে অনেক বেশি ভালো লাগতো। এদিকে দেখা যায় এমএলএ গোল্ডি নির্বাচনের প্রচারণার জন্য সাধারণ মানুষের সাথে ছবি তুলছিল। সে দেখতে পায় সেই ছেলেটার হাতে একটা কাগজে একটা সমুচা ছিল, আর সেই কাগজটা ছিল তার দাদাকে নিয়ে যে বইটা লেখা হয়েছিল সেটার প্রথম পাতা। আর এটা দেখে সে তো প্রচন্ড রেগে যায় যে তার দাদার বই নিয়ে এখন সমুচা বিক্রি করা হচ্ছে, আর এই জন্য সে উর্মিলাকে আবারও পাঠিয়ে দেয় জ্ঞানেশ্বর স্যারের কাছে। উর্মিলা জ্ঞানেশ্বর স্যারকে বলে এবার তো আপনাকে এই ইতিহাসের বইটা পড়াতেই হবে, নয়তো গোল্ডি অনেক রাগ করবে। এই ইতিহাসের বই না পড়ালে আপনার স্কুলে অনেক কিছু খারাপ হতে পারে। এদিকে কাঞ্চন ম্যাডাম এবং আরো কয়েকজন শিক্ষক একজন কর্মচারীর ব্যাপারে জানতে পারে যে সেই স্কুলের কর্মচারী
কর্মচারী ছিল। যদিও এখন তার অনেক বয়স হয়ে গেছে, তার স্মৃতিশক্তি অনেকটাই হারিয়ে গেছে। এছাড়া 20 বছর আগেই সে রিটায়ার নিয়েছিল, কিন্তু তারপরেও এখনো সে রোজ স্কুলে আসে, রোজ বেল বাজায় এবং একা একাই কাজ করে। আর তার ভুলে যাওয়ার রোগের কারণে সে প্রত্যেক 10 মিনিট পর পরে স্কুলের ঘন্টা বাজিয়ে দেয়। কাঞ্চন ম্যাডাম জিজ্ঞেস করে তাকে থামানো হয় না কেন। বাকি শিক্ষক শিক্ষিকারা বলে অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু কাজ হয়নি, সে প্রত্যেক 10 মিনিট পর পর ঘন্টা দিয়েই যায়। কাঞ্চন ম্যাডাম বলে তাকে কি কখনো বোঝানো হয়েছে? তখন কেউ কিছু বলে না। এদিকে দেখা যায় মীরা স্যার ক্লাসে আসার পর অবাক হয়ে যায়, কারণ ইতিমধ্যে ছাত্রছাত্রীরাও চাইল্ড প্রোটেকশন ল এর ব্যাপারে জেনে ফেলেছিল। আর তারা জানতো মীরা স্যার এখন চাইলেও তাদের গায়ে হাত তুলতে পারবে না। এজন্য তারা তাদের ইচ্ছা মতো হইচই দুষ্টামি মারামারি করতে থাকে। এছাড়া ক্লাসের কয়েকজন চিহ্নিত ছাত্র ছিল যারা সবসময় একে অপরের উপর হাত তুলতো। এগুলো দেখে মীরা স্যার তো হতাশ হয়ে যায় যে এগুলো সে কন্ট্রোল করবে কি করে, আর বাচ্চাদের না মেরে সে থাকবেই বা কি করে। তখনই মুকুল স্যার সেখানে চলে আসে আর বলে, আপনার রাগ বাচ্চাদের উপরে মেটাতে হবে না, আপনি আগে এটা খুঁজে বের করুন যে এই সমস্যার আসলে শুরুটা কোথায়। এদিকে জ্ঞানেশ্বর স্যারকে দেখা যায় ক্লাসে সেই টিঙ্কি টোলের ইতিহাস সে পড়াতে শুরু করেছিল। সেই গল্পের একটা জায়গার নাম বলা হয়েছিল, সেই টিঙ্কি টোলের হিরোকে একদিন সেই ভিলেন ক্যাপচার করে নেয়, ধরে ফেলে। এরপরেই প্রথমে সেই ভিলেন তার সাথে বন্ধুত্ব করে নেয়, আর বন্ধুত্বের পর একটা সময় সুযোগ পেয়ে টিঙ্কি টোলি সেই হিরোকে ন্যাড়া করে দেয়। আর এটা দিয়েই এটাই বোঝানো হয়েছিল যে যাদের মাথা ন্যাড়া তারা সবাই আসলে বিশ্বাসঘাতক। আর স্কুলে এই বিষয়টাই ছড়িয়ে দেওয়া হয়েছিল। আর এই আইডিয়াটা উর্মিলারই ছিল, কারণ উর্মিলা চেয়েছিল অপোজিশন পার্টির যে লিডার ছিল, অর্থাৎ যে ন্যাড়া মাথা লিডার, তাকে সবাই শত্রু ভাবুক, বিশ্বাসঘাতক ভাবুক। এদিকে মুকুল স্যারের কথা মতো মিনা স্যারও ঠিক করে নেয় যে সমস্যাটার খোঁজ বের করবে। এজন্য প্রথমে সেই দুজন বাচ্চার বাড়িতে আসে যারা আসলে সম্পর্কে ভাই ছিল, কিন্তু তারা সবসময় মারামারি করত। মিনা স্যার তাদের পিছু নিয়ে দেখতে পারে আসলে তাদের বাবা সেই দুই ভাইকে প্রচন্ড মারধর করত। সেই লোকটা তাদের ছেলেদের সাথে কথা বলতো কম, মারধর বেশি করত, আর এর ফলে তাদের এই অবস্থা হয়েছে। এদিকে স্কুলেও ধীরে ধীরে অবস্থা খারাপ হতে থাকে। আসলে টিঙ্কি টলির ইতিহাস পড়ানোর পর স্কুলে যেসব ছাত্ররা টাক ছিল, অর্থাৎ ন্যাড়া মাথার ছিল, তাদেরকে প্রচন্ড রাগানো হতো, তাদেরকে বিশ্বাসঘাতক, বেঈমান, শত্রু বলা হচ্ছিল। এমনকি তাদের প্রচন্ড র্যাগিংও করা হচ্ছিল, মারধর করা হচ্ছিল। এটা পুরো স্কুলেই ছড়িয়ে পড়েছিল। এরপরে সেসব বাচ্চাদের অভিভাবকরা স্কুলে চলে আসে। তারা বলে তাদের বাচ্চা ন্যাড়া হওয়াতে স্কুলের বাকি বাচ্চারা তাদের টর্চার করছে, মারধর করছে। এরপরে উর্মিলাকে সেখানে ডাকা হয়। উর্মিলা দেখতে পায় একটা বাচ্চা ন্যাড়া হওয়াতে বাকি বাচ্চারা তাকে প্রচন্ড মারধর করছে, তার অবস্থাও বেশি ভালো নয়। এটা দেখে উর্মিলা হতবাক হয়ে যায়। উর্মিলা আসলে চেয়েছিল এটা শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে, কিন্তু এটা যে স্কুলে এভাবে ছড়িয়ে পড়বে আর এভাবে প্রভাব ফেলবে সেটা সে কখনোই বুঝতে পারেনি। এদিকে ন্যাড়া মাথার সেই ছেলেটাকে ট্রিটমেন্ট করা হচ্ছিল, ঠিক তখনই সেই কর্মচারী চলে আসে যার ভুলে যাওয়ার রোগ রয়েছে। আর সেই ছেলেটিকে একটা ট্রফি দেয় আর বলে, আমি জানি তোমার কি পছন্দ, এটা নাও। আর এটা শুনে কাঞ্চন ম্যাডাম অবাক হয়ে যায়। যার ভুলে যাওয়ার রোগ রয়েছে সে বেশিরভাগ কিছুই ভুলে গেছে। সেই লোকটা ছোট্ট একটা বাচ্চার এত সবকিছু কি করে মনে রেখেছে? তখনই শর্মা ম্যাম বলে, হ্যাঁ, তার যেমন ভুলে যাওয়ার রোগ রয়েছে, তেমনি তার যে স্মৃতিটুকু রয়েছে সেটাও খুবই স্ট্রং। সে যদি কিছু মনে রাখে, অর্থাৎ তার সাথে যদি ভালো কোনো ঘটনা ঘটে, সেটা খুব স্ট্রংলি তার মনে থাকে আর কখনো সেটা ভুলে যায় না। এদিকে মিনা স্যার সেই দুটো ছেলের বাবার কাছে এসেছিল, যে একজন সিকিউরিটি গার্ডের কাজ করত। মিনা স্যার তাকে দেখে তার দিকে রেগে তেড়ে আসছিল, কিন্তু তখনই দেখতে পায় গাড়ি থেকে একজন লোক নেমে সেই সিকিউরিটি গার্ডকে বকাঝকা করছে, গালিগালাজ করছে, এমনকি তাকে মারার জন্য তেড়েও যায়। আর এরপরে সেই লোকটা সেখান থেকে চলে যায়। এটা দেখে মিনা স্যারের একেবারেই ভালো লাগে না। তখন সে বিষয়টা বুঝতে পারে, আর সেই ছেলে লোকটার কাছে আসে আর বলে, আমি তোমার দুই ছেলেকে স্কুলে পড়াই, আমি তাদের হিন্দি পড়াই, কিন্তু ওরা স্কুলে বেশিরভাগ সময় মারামারি করে, ক্লাসের পরিবেশ নষ্ট করে ফেলে, আর আমি জানি এর কারণ কি। আসলে তোমার সাথে এই লোকটা যা ব্যবহার করলো, তুমি ঠিক একই ব্যবহার তুমি তোমার ছেলেদের সাথে করছো, যার ফলে তাদের মনে সেগুলো গেঁথে যাচ্ছে। তারা ক্লাসে গিয়ে সেগুলোর ফলশ্রুতি হিসেবে একে অপরের সাথে মারামারি করছে। আমি জানি তুমি তোমার পরিবারের ভরণ পোষণের জন্য এতটা কষ্ট করছো, এত ত্যাগ স্বীকার করছো, আর এটা সবাই করে। আমি তোমার কাছে আজকে স্বীকার করলাম যে আমি বিয়ে বাড়িতে কোরেদের হাতে মেহেদি লাগাই। এটা আমার জন্য একেবারেই ভালো বিষয় নয়, কিন্তু তারপরও পরিবারের ভরণ পোষণের জন্য এটা আমাকে করতে হয়। কিন্তু তাই বলে আমি যদি আমার বাচ্চাদের উপর টর্চার করি, সেটা কখনোই ভালো হবে না। অবশেষে সেই লোকটা নিজের ভুল বুঝতে পারে আর মিনা স্যারকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে হাউমাউ করে। যে মিনা স্যার কাউকে নিজের শরীর টাচ পর্যন্ত করতে দিত না, সেই মিনা স্যারই সেই লোকটাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এদিকে উর্মিলাকে দেখা যায় জ্ঞানেশ্বর স্যারের কাছে এসেছিল আর বলে, আমি যেটা করেছি ভুল করেছি, সফলতার জন্য আমি আর বাচ্চাদের কখনো ব্যবহার করব না। এজন্য সে যা করেছিল সেটার একটা প্রায়শ্চিত্ত সে করতে চায়। তখন সে একটা আইডিয়া বের করে। নির্বাচন আর প্রচারণার জন্য সে আবারও গোল্ডিকে ডাকে ছবি তোলার জন্য, আর সেখানে সে এমন একজন ছেলেকে বাছাই করে যার মাথায় খুজলি অর্থাৎ চুলকানি ছিল। আর গোল্ডি তাকে নিয়েই যখন ছবি তোলে, অর্থাৎ তার শরীরের সংস্পর্শে আসে, তখন গোল্ডির মাথায়ও খুজলি হয়ে যায়, চুলকানি হয়ে যায়, যার ফলে গোল্ডি বাধ্য হয়ে নিজেকে টাক করে ফেলতে হয়। আর এরপর থেকেই ন্যাড়া মাথা নিয়ে যে সমস্যাটা ছিল সেটা পুরোপুরি
সমাধান হয়ে যায়। এদিকে দেখা যায় সেই বৃদ্ধ কর্মচারীকে খুব সুন্দরভাবে একটা বিদায়ী অনুষ্ঠান করে বিদায় দেওয়া হয়। আসলে যখন সে রিটায়ারমেন্ট নিয়েছিল তখন তার রিটায়ারমেন্ট অনুষ্ঠানটা ঠিকঠাক ভাবে করা হয়নি, যার ফলে তার স্মৃতিটা সেটা ভালোভাবে প্রভাবও ফেলেনি। এই জন্য সে প্রতিদিন স্কুলে আসতো আর বেল বাজাতো, কিন্তু আজকের এই দিনটা তার সবসময় মনে থাকবে। আর কাঞ্চন ম্যাডাম মনে করে যে আজকের পর থেকে সে কখনো স্কুলে আসবে না। এদিকে উর্মিলা একটা চিঠি পায়, সেটা পড়ে সে জানতে পারে যদি তাদের এই স্কুলটা টপ 10 র্যাঙ্কের মধ্যে থাকে এবং ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা ভালো পারফরমেন্স করে তাহলে জ্ঞানেশ্বর স্যার ক্যামব্রিজে যেতে পারবে। এটা শুনে উর্মিলা অবাক হয়ে যায়। এরপর উর্মিলা বাকি সবাইকে জানায়। বাকি সব টিচাররাও জ্ঞানেশ্বরকে দেখে রাগের দৃষ্টিতে তাকাতে থাকে আর জ্ঞানেশ্বর স্যারের মাথাও নিচু হয়ে যায়। এরপর এসব টিচাররা জ্ঞানেশ্বর স্যারের রুমে আসে। তাদের একটা এটা ছিল না যে জ্ঞানেশ্বর স্যার তাদের কাছ থেকে এত বড় একটা কথা লুকিয়েছে, উল্টো তারা এটার জন্য রাগ করেছিল যে এত বড় একটা নিউজ জ্ঞানেশ্বর স্যার তাদের কেন জানায়নি। যদি আগে থেকে তারা জানতো তাহলে সব টিচাররা মিলে আরো ভালোভাবে এই বিষয়টায় কাজ করতে পারতো। আসলে সেই সব টিচারদের মতে টিচার এবং ছাত্রছাত্রীদের জন্য জ্ঞানেশ্বর স্যার অনেক কিছু করেছে, অনেক স্যাক্রিফাইস করেছে, তাদের অনেক সাহায্য করেছে, আর তার বিনিময়ে জ্ঞানেশ্বর স্যারের এতটুকু তো অবশ্যই প্রাপ্য। জ্ঞানেশ্বর স্যার যদি তার স্ত্রীকে নিয়ে ক্যামব্রিজে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখে তাতে ভুলের কিছু নেই। এদিকে দেখা যায় দীপক সজল এই নামটা সবার সামনে চলে আসে, কারণ রিসেন্টলি সুইমিং পুলে সে অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছে আর এখন সবাই দীপকের মতো হতে চাইছে, কারণ দীপক সজল এই স্কুলেরই ছাত্র। এদিকে দেখা যায় স্কুলের নতুন একটা স্ট্র্যাটেজি ফলো করা হচ্ছিল। ক্লাস 10 এর স্টুডেন্টদের তারা কিছু ভাগে ভাগ করে দেয়। যাদের থেকে ভালো রেজাল্ট আশা করা যাচ্ছিল তাদেরকে তারা মালাই নাম দেয়। যাদের থেকে মোটামুটি ভালো রেজাল্ট পাওয়ার আশা করা যাচ্ছিল তাদেরকে নাম দেওয়া হয় দুধ। যাদের কাছ থেকে একেবারেই কিছু আশা করা যাচ্ছিল না তাদের নাম দেওয়া হয় খুরচন। সবাই বলতে থাকে দুধ আর মালাইয়ের ভেতর যেসব স্টুডেন্টরা রয়েছে তারাই জ্ঞানেশ্বর স্যারের স্বপ্নটা পূরণ করতে পারে, ভালো নাম্বার আনতে পারে, স্কুলকে টপ 10 র্যাঙ্কিং এর ভেতরে ঢুকিয়ে দিতে পারে। মিনা স্যার বলে তার মানে দুধ আর মালাইয়ের ভেতরে যেসব স্টুডেন্টরা রয়েছে তাদের প্রতি তাদের সব থেকে বেশি নজর দিতে হবে। এদিকে পালক দেখতে পায় তার বাবা তার সামনেই বসেই মুচকি মুচকি হাসছে এবং কারোর হাতে SMS করছে। আর এটা দেখেই পালকের সন্দেহ হয় যে তার বাবা হয়তো কোনো মেয়ের সাথে কথা বলছে। পালক এরপরে লুকিয়ে লুকিয়ে তার বাবার মোবাইল চেক করে আর দেখতে পায় ধারণা সত্যি, তার বাবা গুণিত নামের একটা মেয়ের সাথে চ্যাট করছিল। এদিকে আদর্শ বাল বিদ্যালয়ে সেই জোয়ালামুখী রিপোর্টারকে দেখানো হয় আর সে স্কুলে এসে মিনা স্যার এবং কাঞ্চন ম্যাডামের সাথে দেখা করে। সেখানে সে সেই সব বাচ্চাদের সাথে দেখা করতে চাইছিল যেসব ছাত্রছাত্রীরা সব থেকে কম নম্বর পায়। আসলে সে চাইছিল তাদের এক্সপোজ করতে। এটা দেখে কাঞ্চন ম্যাডামের একটু মন খারাপ থাকে। এদিকে দেখা যায় সেই রিপোর্টার রিপোর্ট করতে শুরু করে যে এই সেই স্কুল যেখানে দীপক সজল পড়াশোনা করেছে, কিন্তু এখন এই স্কুলে আর কেউ পড়াশোনা করতে চায় না, কারণ এই স্কুলের অবস্থা একেবারেই খারাপ। এদিকে জ্ঞানেশ্বর স্যার একটা খবর জানতে পারে যে আগে স্পোর্টস থেকে 2% দেওয়া হতো, কিন্তু এখন সেটা বাড়িয়ে 7% হয়েছে। জ্ঞানেশ্বর স্যারের মাথায় একটা আইডিয়া চলে আসে, যেসব বাচ্চাদের মার্কস একেবারেই কম আসে তাদের যদি স্পোর্টস লেভেলে পাঠিয়ে দেওয়া হয় তাহলে তাদের পার্সেন্টেজটা বেড়ে যাবে 7%, আর এতে করে তাদের রেজাল্টটা একটু ভালো হয়ে যাবে। কিন্তু এর জন্য সবাইকে কোনো না কোনো একটা স্পোর্টসে ঢুকিয়ে দিতে হবে। তখনই জ্ঞানেশ্বর স্যার সুইমিং এর ব্যাপারে জানতে পারে। সে চাইছিল তাদের স্কুলের সেসব ছাত্ররা সুইমিং এ নামতে। এর জন্য সে 3 জন ছাত্রকে সিলেক্ট করে আর পাবলিক সুইমিং পুলে চলে আসে। সেখানে যাওয়ার পর সে দেখতে পায় সেখানে MLA গোল্ডি সুইমিং করছে। জ্ঞানেশ্বর তার কাছে পারমিশন চাই। গোল্ডি বলে এখন তো পারমিশন দেওয়া যাবে না, যদিও এটা পাবলিক সুইমিং পুল, কিন্তু এখন আমরা এখানে রেস্ট করছি। এছাড়া আমাদের একটা স্লোগান রয়েছে, যদি আমরা নিজেরা সুস্থ থাকি তাহলেই তো আমরা শহরকে সুস্থ রাখতে পারবো। এদিকে পালক তার বাবার সাথে ঠিকঠাক ভাবে কথা বলছিল না। মুকুল স্যার যখনই এটা ভালোভাবে জিজ্ঞেস করে পালক তখন বলে গতকাল রাতেই গুরিতের সব মেসেজ সে পড়ে ফেলেছে। এটা শুনে মুকুল স্যার প্রচন্ড রেগে যায় আর বলে তার কখনোই এটা করা ঠিক হয়নি। মুকুল স্যারও রেগে যায়। আসলে মুকুল স্যার তার মেয়ে পালককে ভালোবাসতো, ঘৃণা করতো না, কিন্তু পালকের এই অতিরিক্ত জেদটা সে কখনোই মেনে নিতে পারতো না। এদিকে সেই জ্বালামুখী রিপোর্টার সেই সব নর্মাল বাচ্চাদের প্রশ্ন উত্তর করছিল যারা ব্যাক বেঞ্চার ছিল, কিন্তু সেখানে শিক্ষকরাও একটা চাল চেলেছিল। তারা যেসব ছাত্রছাত্রীরা ভালো তাদেরকে পেছনে বসিয়ে দেয় আর যারা ব্যাক বেঞ্চার ছিল তাদেরকে সামনে বসিয়ে দেয়। কিন্তু জ্বালামুখী রিপোর্টারও কোনো সাধারণ রিপোর্টার নয়। সে একটু পরেই বুঝে যায় যে শিক্ষকরা একটা ফাঁদ পেতেছে, ছাত্রদের বসার আসনগুলো উল্টো করে দিয়েছে। এদিকে জ্ঞানেশ্বর স্যার তখনও হার মানেনি। সে দেখতে পায় পাশে আরো একটা সুইমিং পুল রয়েছে। সে তার 3 জন স্টুডেন্টকে নিয়ে সেখানে চলে যায় এবং সেই 3 জন স্টুডেন্টকে সুইমিং করতে বলে। কিন্তু দেখা যায় তারা 3 জনই সুইমিং এর খুব খারাপ ছিল। তাদের মধ্যে একজন ছিল সেই কুট্টন তো ডুবতে ডুবতে বেঁচে যায়। তখনই জ্ঞানেশ্বর স্যারের সাথে পাশের স্কুলের সুইমিং টিচার দেখা করতে আসে আর বলে স্যার আপনি হয়তো আমাকে চেনেননি, আমি আপনার স্কুলেই পড়েছি। আমি দীপকের থেকে একটু পিছিয়ে ছিলাম, এজন্য সবাই দীপককে মনে রাখতে যে আমাকে ভুলে গেছে। যারা পেছনে থাকে সবাই তাদেরকে ভুলে যায় আর সবাই তাদেরকে অবহেলা করে, কিন্তু আমি চাই যারা পেছনে থাকে তাদেরকে নিয়ে পরিশ্রম করতে, তাদেরকে সামনে এগিয়ে দিতে। তাই আমি আপনার ছাত্রদের সুইমিং শেখাবো, আপনি শুধু সুইমিং পুলের ব্যবস্থা করে দিন আমাকে। এতে জ্ঞানেশ্বর স্যার অনেক খুশি হয়। এদিকে দেখা যায় মুকুল স্যার তার মেয়ে পালককে নিয়ে একটা রেস্টুরেন্টে আসে। সেখানে আসার
পর পালক জানতে পারে যে গুণিত আসলে কোনো মেয়ে নয়, গুণিত আসলে ছেলের নাম। তখন পালক এটা ভাবতে থাকে যে হয়তোবা তার বাবার মেয়েদের প্রতি নয়, ছেলেদের প্রতি আকর্ষণ রয়েছে। কিন্তু একটু পরেই দেখা যায় পালকের সেই ধারণাও ভুল প্রমাণিত হয়, কারণ গুণিত হচ্ছে পালকেরই থেরাপিস্ট। আর পালককে এখন এই গুণিতের কাছ থেকে থেরাপি নিতে হবে রাগ কমানোর জন্য, কিন্তু এটা পালকের একেবারেই ভালো লাগে না, যার ফলে ভরা রেস্টুরেন্টের মাঝে সে তার বাবার উপর আবারও চিৎকার করতে থাকে। এদিকে জ্ঞানেশ্বর স্যার আবারও উর্মিলার কাছে চলে আসে আর তাকে একটা অনুরোধ করে, একটা সাহায্য চায়। জ্ঞানেশ্বর স্যার বলে তার জন্য সেই পাবলিক সুইমিং পুলটা তাকে খালি করে দিতে হবে। এরপরেই জ্ঞানেশ্বর স্যার বলে, আমি তোমাকে আজকে কিছু কথা বলতে চাই। আমি আসলে আমার স্ত্রীকে ক্যামব্রিজে ঘুরতে নিয়ে যেতে চাই, আর এই জন্য তোমার সাহায্য আমার দরকার। এছাড়া তোমাকে আমি আরো একটা আগের কথা বলতে চাই। যখন আমি তোমাকে দেখতে গিয়েছিলাম তখন তোমার ছোট বোন আমার কাছে এসেছিল আর বলেছিল যে তুমি আমাকে রিজেক্ট করে দেবে। আমার যাতে খারাপ না লাগে এজন্য সে আগেই আমাকে বলে দিয়েছে বিষয়টা। সেদিন প্রথম আমার মনে হয়েছিল যে কোনো একটা মেয়ে আমার জন্য ভাবে, আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে ভাবে। সেদিন আমি ডিসাইড করে নিয়েছিলাম যে আমি তোমার বোনকেই বিয়ে করব। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, সেও আমাকে অনেক ভালোবাসে। আমি তার জন্য এতটুকু করতে চাই। আমি কখনো তাকে দূরে ঘুরতে নিয়ে যেতে পারিনি, তাই এবার তাকে আমি ক্যামব্রিজে নিয়ে যেতে চাই। যদি এটা না পারি আমি তার কাছে সবসময় ছোট হয়ে যাব। উর্মিলা কিছু বলতেই যাবে, ঠিক তখনই জ্ঞানেশ্বর স্যারের কাছে একটা কল চলে আসে। কলটা করেছিল সেই জ্বালামুখী রিপোর্টার। সে জ্ঞানেশ্বর স্যারকে বলে, আমরা আপনার স্কুলকে এক্সপোজ করে দিয়েছি, ভিডিও রেকর্ড করে ফেলেছি, আর ফাইনাল ভিডিওটা আমরা একটু পরে পাবলিশ করব। জ্ঞানেশ্বর স্যার একটু ভেবে বলে, এতে তো আপনার কোনো লাভ হবে না, আপনাকে নিয়ে তেমন কেউ কথাও বলবে না, কারণ এই স্কুলের অবস্থা আগে থেকেই সবাই জানে। আপনি এক কাজ করুন, গোল্ডিকে এক্সপোজ করুন আবারও। এটা শুনে সে রাজি হয়ে যায় আর সেই রিপোর্টার চলে যায় সেই পাবলিক সুইমিং পুলে, আর সেখানে যে সে গোল্ডিকে আবার এক্সপোজ করে দেয়। যে পাবলিক সুইমিং পুলে গোল্ডি কাউকে প্রবেশ করতে দেয় না, সেটা সে নিজের বলে ব্যবহার করছে। এতে করে গোল্ডি বাধ্য হয়ে সেখান থেকে সরে যায়, যার ফলে পাবলিক আবারও সেটা ব্যবহার করতে শুরু করে। এদিকে কাঞ্চন ম্যাডামকে দেখানো হয় যে খুরজনের লিস্টে যে 5 জন স্টুডেন্ট ছিল সেই 5 জনকে ভালোভাবে পড়াতে চায়। তখনই মিনা স্যার তাকে বলে সে যদি সেই 5 জনের দিকে নজর দিতে চায় তাহলে উপরে যারা ভালো রয়েছে তাদের দিক থেকে নজর সরে যাবে, তাদের অ্যাভারেজ কমে যাবে। কিন্তু কাঞ্চন ম্যাডাম বলে সে যদি আগায় তাহলে এই 5 জনকে নিয়েই আগাবে, সে এই 5 জনকে পড়াবেই, কেউ তাকে বাধা দিতে পারবে না। এদিকে উর্মিলা আবারও জ্ঞানেশ্বর স্যারের কাছে চলে আসে আর বলে, তুমি যদি সত্যি আমার বোনকে ভালোবাসো এবং তোমার স্ত্রীকে ক্যামব্রিজে নিয়ে যেতে চাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে। খুরজনের লিস্টে যে 5 জন বাচ্চা রয়েছে অর্থাৎ ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে বাদ দিতে হবে। তারা যদি কোনোভাবে এক্সামটা না দেয় তাহলে তোমার অ্যাভারেজটা অনেক বেশি ভালো হয়ে যাবে, যার ফলে তোমার স্বপ্নটা পূরণ হতে পারবে। এই জন্য সেই 5 জন স্টুডেন্টের অ্যাডমিট কার্ড আটকে দিতে হবে। এটা জ্ঞানেশ্বরের জন্য অনেক বড় একটা সিদ্ধান্ত ছিল। সে কি করবে বুঝতে পারছিল না, সেই 5 জন স্টুডেন্টকে আটকে দেবে নাকি তাদের নিয়েই সামনে গিয়ে যাবে। এদিকে কাঞ্চনকে দেখা যায় সেই 5 জন স্টুডেন্টকে পড়াতে যাচ্ছিল, কিন্তু ক্লাসে যেয়ে দেখতে পারে সেই 5 জন তো গোল্ডির র্যালিতে চলে গেছে এবং সেই র্যালিতে যেয়ে গুন্ডামি করছে। এটা শুনে কাঞ্চন ম্যাডাম সেখানে চলে যায়, সেই 5 জনের সাথে কথা বলে। তখন তারা বলে, স্কুল তো আমাদের খুরচর বলে ঘোষণা করেই দিয়েছে, আমাদের কেউ পড়াবেও না আর আমাদের কিছু হবেও না, তাই ভবিষ্যতে আমাদের তো কিছু না কিছু করতেই হবে, তাই এখন থেকে আমরা এটা শুরু করে দিয়েছি। এটা শোনার পরে কাঞ্চন ম্যাডামের অনেক খারাপ লাগে। এদিকে জ্ঞানেশ্বর তার স্ত্রীকে বলে, তুমি ব্যাকপ্যাক শুরু করে দাও, আমরা খুব শীঘ্রই ক্যামব্রিজে চলে যাব, আর তোমার স্বপ্ন আমি এবার পূরণ করে ছাড়বো। এদিকে মীরা স্যার ক্লাসে আসে, পড়াতে শুরু করে। মীরা স্যার সবসময় ভালো স্টুডেন্টদের নিয়ে এগিয়ে যেতে চাইছিল, আর তাদের মধ্যে একজন ছিল পূর্বা, যার উপরে অনেক প্রেশার, তার ফ্যামিলি প্রেশার, স্কুলের প্রেশার, যার ফলে সেই প্রেশারের ফলে পড়াশোনায় ঠিকভাবে মন দিতে পারছিল না। এদিকে মুকুল স্যার তার মেয়ে পালকের একটা ফর্ম খুঁজে পায়, আর সেই ফর্মটা দেখে সে বুঝতে পারে পালক আসলে নিটের প্রিপারেশন নিতে চায়, কিন্তু এর জন্য সে বাসা থেকে দূরে হোস্টেলে যেয়ে থাকবে আর সেখানেই পড়াশোনা করবে। তার মার্ক যদি 90% আসে তাহলে সে এক্সামটা ক্লিয়ার করতে পারবে এবং তার স্বপ্ন পূরণ করতে পারবে। এটা জানার পর মুকুল স্যারের অনেক খারাপ লাগে যে তার মেয়ে তার থেকে দূরে সরে যেতে চায়। এদিকে দেখা যায় কাঞ্চন ম্যাডাম ক্লাসে আসে পড়ানোর জন্য, সে কিছু প্রশ্ন করে। দেখা যায় সেই প্রশ্নগুলোর উত্তর ক্লাসের সব স্টুডেন্টই পেরে যায়, শুধুমাত্র সেই 5 জন খুরচন বাচ্চা ছাড়া। তখন কাঞ্চন ম্যাডাম তাদের সেই প্রশ্নের উত্তরগুলো বলে। তারা সেই প্রশ্নের উত্তর দেখে বলে, হ্যাঁ, প্রশ্ন 3টার মধ্যে প্রথম 2টা কঠিন ছিল, কিন্তু শেষেরটা একেবারেই সহজ ছিল। তারা 5 জনও পারতো, কিন্তু তাদের ভেতরে আত্মবিশ্বাস ছিল না, আর এজন্য সেটার উত্তর দিতে পারেনি। কাঞ্চন ম্যাডাম তখন তাদের 5 জনকে বলে, আসলে সবসময় প্রশ্ন বা উত্তর আমাদের সামনেই থাকে, কিন্তু আমরা অপরজনকে দেখে সেই প্রশ্ন বা উত্তরটা ভুলে যাই বা ঘুরিয়ে ফেলি, এটাই হচ্ছে আমাদের সমস্যা। এদিকে জ্ঞানেশ্বর স্যার খুবই কনফিউজড ছিল, সে কি করবে বুঝতেই পারছিল না। তাকে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে, কারণ সবার অ্যাডমিট কার্ড চলে এসেছিল। এরপরেই জ্ঞানেশ্বর স্যার তার স্ত্রীকে কল করে আর বলে, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, ক্যামব্রিজ যাওয়ার প্রস্তুতি নিয়ে নাও। আর জ্ঞানেশ্বর স্যার সেই 5 জন স্টুডেন্টের অ্যাডমিট কার্ড লুকিয়ে রাখে। এদিকে দেখা যায় গোল্ডির কয়েকজন লোক সেই 5 জন স্টুডেন্টের কাছে
আসে এবং তাদের একটা র্যালিতে যেতে বলে, কিন্তু তারা যেতে রাজি হয় না কারণ তাদের সামনে এক্সাম ছিল, পড়াশোনা করতে হবে। তখনই গোল্ডি সেখানে চলে আসে আর বলে ওদের জোর করো না, ওদের নিয়ে যেতে হবে না। গোল্ডি বলে ওরা এমনিতেই ফেল করবে, আর ফেল করার পর ওরা এমনিতেই বাধ্য হয়ে আমাদের কাছেই আসবে, আর এরপর আমরা ওদের উপর সময়বেদনা নামের মলম লাগাবো, এরপরে ওরা কখনো আমাদের থেকে চলে যাবে না। এদিকে পূর্বার সমস্যা কোনোভাবেই ঠিক হচ্ছিল না, কারণ কোনোভাবেই সে প্রেশার কমাতে পারছিল না। তার পরিবার থেকেও তাকে প্রেশার দেওয়া হয় যাতে করে সে টপ করে। 6 জন পরিবারের বড় প্রশ্নের দায়িত্ব এই পূর্বাকেই নিতে হবে, আর এটা দেখে মুকুল স্যারের একেবারেই ভালো লাগে না, কারণ তার কাছে মনে হয় পূর্বা ছোট্ট একটা মেয়ে, সে মাত্র ক্লাস 10-এ পড়ে, কিন্তু তাকে এমন প্রেশার দেওয়া হচ্ছে মনে হচ্ছে যেন সে ইউপিএসসি এর প্রিপারেশন নিচ্ছে। আর মুকুল স্যার তাদেরকে সেটা বোঝায়। অবশেষে মুকুল স্যারের কথা থেকে মিনা স্যারও এটা বুঝে যায় যে প্রেশার দিয়ে সবসময় সবকিছু হয় না। এদিকে জ্ঞানেশ্বর স্যারকে দেখা যায় সে তার পাসপোর্ট বানাতে চলে এসেছিল। জ্ঞানেশ্বর যেখানে পাসপোর্ট বানাতে এসেছিল সেই দোকানটা ছিল চাড্ডার, আর এই চাড্ডা জ্ঞানেশ্বরের স্কুলেই পড়তো। চাড্ডা বলে আমি পড়াশোনায় একেবারেই ভালো ছিলাম না, আর কখনো পাশও করতাম না, হয়তো বা কখনো স্কুলে যেতাম না, কিন্তু যখন আমি জানতে পারলাম যে সেই স্কুলে এমন একজন শিক্ষক রয়েছে যে ছাত্রদের সাথে ক্রিকেট খেলে, এরপর থেকে সেই স্কুলে আমি যেতে শুরু করি। আমি জানি আপনি এটা করতেন কারণ যাতে ছাত্রছাত্রীরা সেখানে বোর না হয়, আর ক্রিকেট ম্যাচে আপনার যে নিয়মটা ছিল সেটা আমার খুব ভালো লাগতো, যে টার্গেট যত বড়ই হোক না কেন ব্যাটিং সবাইকে পেতে হবে। এই কথাগুলো জ্ঞানেশ্বর স্যারের মন ছুঁয়ে যায়। এদিকে দেখা যায় মিনা স্যার পূর্বার সব সমস্যা বুঝতে পেরে গিয়েছিল। পূর্বা আসলে প্রেশারের জন্য পরীক্ষাই দিতে চাইছিল না। মিনা স্যার বলে পরীক্ষা না দিলে তোমার সারা জীবনের একটা আফসোস থেকে যাবে, তুমি এক্সাম দাওনি। প্রেশার আমাদের উপরে যে যতই দেখ না কেন, আমরা যতটুকু শিখেছি আমরা তো ততটুকুই লিখতে পারবো, প্রেশার দিয়ে আমাদের সেটা কেউ বাড়াতে বা কমাতে পারবে না। তাই প্রেশারের কারণে কম্পিটিশন থেকে দূরে চলে যাওয়াটা কখনো ভালো কাজ নয়। এদিকে দেখা যায় শিক্ষকদের প্রচেষ্টায় ধীরে ধীরে স্কুলের পরিবেশ পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছিল। এখন সব ছাত্রছাত্রীরা এই পড়ালেখায় অনেক বেশি মনোযোগী ছিল। সব ছাত্রছাত্রীরাও দেখা যাচ্ছিল একে অপরকে সাহায্য করছিল, তারা পড়াশোনায় অনেক বেশি মনোযোগী হয়ে গিয়েছিল, আর এটা দেখে স্কুলের সব টিচাররা অনেক অনেক খুশি হয়ে যায়। আর অবশেষে দেখা যায় ক্লাস 10-এর ফাইনাল এক্সামের সময় চলে এসেছে। স্টুডেন্টরা অনেক বেশি খুশি ছিল, শিক্ষকরাও, কিন্তু কাঞ্চন ম্যাডামকে অনেক কষ্ট পেতে দেখা যায়, কারণ তারা জানে কারিগরি ত্রুটির কারণে সেই 5 জন স্টুডেন্টের অ্যাডমিট কার্ড এখনো আসেনি, তারা পরীক্ষা দিতে পারবে না। কিন্তু কাঞ্চন ম্যাডাম তাদেরকে নিয়ে অনেক কষ্ট করেছিল। এদিকে জ্ঞানেশ্বর স্যার তার স্ত্রীকে বলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি হয়তোবা তোমাকে ক্যামব্রিজে ঘুরতে নিয়ে যেতে পারবো না, আমি সবসময় তোমাকে কষ্টই দিয়েছি, আর এবারও দিলাম, কথা রাখতে পারলাম। আসলে সেই 5 জন ছাত্রছাত্রীর জীবন নিয়ে আমি খেলতে পারবো না, কারণ আমি তো নিয়মটা চালু করেছিলাম যে ব্যাটিং সবাইকেই পেতে হবে। তখন জ্ঞানেশ্বর স্যারের স্ত্রী বলে আমার মনটা তখনই ভেঙে যেত যখন তুমি সেই 5 জন বাচ্চার অ্যাডমিট কার্ড আটকে দিতে, কিন্তু এখন আমার মনটা একেবারে ঠিকঠাক আছে। এতে জ্ঞানেশ্বর স্যার অনেক খুশি হয়ে যায়। এরপরেই দেখা যায় জ্ঞানেশ্বর স্যার পরীক্ষার ঠিক আগ মুহূর্তে সেই 5 জনের ছাত্রছাত্রীকে নিয়ে স্কুলে চলে আসে এবং তাদের সাথে তাদের অ্যাডমিট কার্ডও ছিল। অবশেষে এক্সামটাও শেষ হয়ে যায়, আর এক্সামের পরে 2 মাস কেটেও যায়। দেখা যায় জ্ঞানেশ্বর স্যারের সাথে উর্মিলা বসেছিল, আর ঠিক তখনই খবর আসে যে রেজাল্ট পাবলিশ হয়েছে। এদিকে পালক দেখতে পায় তার রেজাল্ট 91% এসেছে। এতে তো সে অনেক খুশি হয়ে যায়, কিন্তু মুকুল স্যারের মনটা খারাপ হয়ে যায়, কারণ সে তো জানতো 90%-এর উপরে আসলে তার মেয়েকে তার থেকে দূরে সরে যেতে হবে। এদিকে আদর্শ বাল বিদ্যালয় আরো রেজাল্ট দেখানো হয়, যেখানে বেশিরভাগ ছাত্রছাত্রীরাই 90%-এর উপরে স্কোর করেছিল, যেটা তারা কখনো স্বপ্নেও ভাবেনি। এদিকে পালক দেখে তার বাবার মন খারাপের বিষয়টা বুঝতে পেরেছিল, এই জন্য সে তার সাথে কথা বলতে থাকে। মুকুল স্যার বলে যখন তোমার জন্ম হলো তখন আমি অনেক খুশি হয়েছিলাম, আমি সবসময় চেয়েছিলাম যে তুমি আমার আশেপাশে থাকো, তোমার যদি নিটের প্রিপারেশন করতেই হয় তাহলে তুমি করো, আমি তোমাকে নিয়ে আসবো, কিন্তু তারপরও তুমি আমার থেকে দূরে যেও না, তুমি আমার কাছেই থাকো, আমাকে বকাঝকা করো, আমার সাথে রাখারাখি করো, কিন্তু তারপরও আমাকে ছেড়ে যেও না। পালকও তার বাবার কথাগুলো বুঝতে পারে। এরপরেই বাবা আর মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে, তাদের মাঝে থাকা যে দূরত্বটা সেটা একেবারে ঘুচে যায়। এদিকে কাঞ্চন ম্যাডামও রেজাল্ট পাবলিশ হওয়ার কথা জানতে পেরে গিয়েছিল, কিন্তু তার সব থেকে বেশি আগ্রহ ছিল সেই 5 জন ছাত্রছাত্রীকে নিয়ে। সেখানে কাঞ্চন ম্যাডাম জানতে পারে সেই 5 জনের ভেতর থেকে একজন পাশ করেছে। এতে কাঞ্চন ম্যাডাম একটু কষ্ট পায়, কিন্তু তারা কেউ কষ্ট পায় না, কারণ তাদের 5 জনের কারো আশাই ছিল না যে তারা কখনো পাশ করবে, কিন্তু তাদের মধ্যে থেকে অন্তত একজন তো পাশ করেছে। এতে তার বাবা মা অনেক খুশি। তখন মীরা স্যার তার কাছে আসে আর বলে তুমি অসম্ভবকে সম্ভব করেছো, কষ্ট পেও না, যে 4 জন বাচ্চা ফেল করেছে তারা সামনের বার ঠিকই পাশ করে যাবে। এদিকে দেখা যায় সেই শিক্ষা অফিসার আবারও সেই স্কুলে আসে, আর এবার সেই স্কুলের পারফরমেন্স দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। অভিভাবক আর শিক্ষকদের বলে এটা দেশের ইতিহাসে প্রথমবার যেখানে কোনো একটা স্কুল এক ধাক্কায় 40%-এর উপর তাদের পারফরমেন্স বাড়িয়ে দিয়েছে। যদিও আপনাদের স্কুল টপ র্যাঙ্কে আসেনি, কিন্তু আমি আপনাদের স্কুলকে নিয়ে অনেক বেশি খুশি। আর বাকি রইল ফটোর কথা, ফটো তো পত্রিকা আসতে পারবে না, কারণ এই ফটোটা আসবে ম্যাগাজিনের একেবারে প্রথম পাতায়, আর সেখানেই একটা ফটো তোলা হয়। এদিকে দেখা যায় স্কুলের বাইরে ঝগড়া লেগে গিয়েছিল। আসলে গোল্ডি ভাইয়ের কয়েকজন লোক এসেছিল, সেই 5 জন ছেলে মেয়েকে তাদের সাথে নিয়ে যেতে চেয়েছিল তারা, কিন্তু গোল্ডি তাদের জোর করে সেখান থেকে নিয়ে যেতে চায়।
ঠিক তখনই সেখানে মীরা স্যার চলে আসে আর তাদেরকে বাধা দেয়। আর এটা দেখে এমএলএ গোল্ডি হাসতে থাকে যে বিয়ে বাড়িতে মেয়েদের মেহেদি পরায় সে আমাকে আটকাবে। আর এটা বলে মীরা স্যারকে সবার কাছে হাসির পাত্র বানানোর চেষ্টা করে। ঠিক ওই সময়টাতে কাঞ্চন ম্যাডাম সেখানে চলে আসে। যে ম্যাডাম কখনো কারো গায়ে হাত তোলেনি সেই ম্যাডামই আজকে এমএলএ গোল্ডির গালে সজোরে চড় মেরে বসে। এতে করে সে সবার সামনে প্রচন্ড অপমানিত হয়। তখনই সেখানে জ্ঞানেশ্বর স্যার চলে আসে। গোল্ডি রেগে গিয়ে বলে এই স্কুলটাকে যে করেই হোক আমি বন্ধ করেই ছাড়বো। আর এই স্কুলের প্রত্যেকটা টিচারের অবস্থা আমি এমন করবো যে তোমরা স্বপ্নেও আমাকে দেখে ভয় পাবে। সেখানে উর্মিলাও চলে আসে। উর্মিলাও টিচারদের বলতে থাকে যে তোমরা এটা কি করে ফেললে। তখনই এমএলএ গোল্ডি সেখান থেকে রেগে চলে যায়। সেই স্কুলের প্রত্যেকজন শিক্ষক একে অপরের পাশে দাঁড়ায় আর বলে যত বিপদই হোক না কেন তারা এই স্কুলকে রক্ষা করবে, নিজেদের রক্ষা করবে আর এই ছাত্রছাত্রীদেরকেও রক্ষা করবে। আর এরই মাধ্যমে এই ওয়েব সিরিজটা শেষ হয়ে যায়। গাইজ, সম্পূর্ণ এক্সপ্লেনেশন জুড়ে আমি আরাফাত ছিল আপনাদের সাথে। কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন এবং গল্প তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।